রাখবেন আর জাস্ট বইটা ফলো করে নিজেকে রেডি করে তারপরে অন্যান্য কোশ্চেন সলিউশন যা আছে সবগুলো করলে ইনশাল্লাহ পাসটা কোনো ব্যাপারই না, একদম ইনশাআল্লাহ কোনো ব্যাপার না। একদম সাহস নিয়ে একটা পরীক্ষা দিবেন। যখন আপনি ফুল কনফিডেন্স নিয়ে আপনারা যখন পরীক্ষা হলে আসবেন এই ফুল কনসেপ্ট নিয়ে বইটার, তখন যেখানে থেকে যে ধরনের কোশ্চেনই করুক না কেন কোনো অসুবিধা নেই। কি বলেন? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা লাস্ট ক্লাসে ছিলাম নুরুজ্জামান আজকে আসছেন? কালকে লাস্ট ক্লাসে ছিলেন নাকি নুরুজ্জামান? নুরুজ্জামান সাহেব আছেন নাকি নাই? হ্যাঁ, আমার এটা শেয়ার করছি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ফাইন। সো আমরা লাস্ট ছিলাম কোথায়? লাস্ট ছিলাম ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশনে ছিলাম। পিভি কস্ট রিপ্লেসমেন্ট ডিসিশন, এই অঙ্কটা এক্সাম্পল 9 পর্যন্ত করছিলাম বোধহয়, তাই না? জি স্যার, এক্সাম্পল 9টা করছিলাম। এটা কি ছিল আমাদের? যে ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশন। হ্যাঁ, তো আমরা শুরু করি ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আমি আগেও বলেছিলাম একটি কথা যে আমাদের কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি ক্যাপিটাল বাজেটিং এর অনেকটাই বোঝা হয়ে যায়। আর কিন্তু বিভিন্ন সিচুয়েশনে আমরা কিভাবে সিদ্ধান্তগুলো নিব, ডিসিশনগুলো কিভাবে নিব, এইগুলা বিভিন্ন সিচুয়েশনগুলো আমরা কিন্তু এখন জানার চেষ্টা করছি। তার মধ্যে এই যে ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশন একটা সিচুয়েশন, এরকম অনেকগুলো সিচুয়েশন, এক সিচুয়েশনে একরকম, কিন্তু সবগুলোতেই কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটাই সাধারণত বেশি ফোকাস করে থাকি এবং ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো টেকনিক্স দিয়ে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর এগুলো আমরা জানবো সো দ্যাট আমাদের কনসেপ্টের মধ্যে ক্লিয়ার থাকবে এবং আমরা যে কোনো রকম সমস্যাগুলো আসলে আমরা বুঝতে আমাদের সুবিধা হবে। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট, যে ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশনের মধ্যে আমরা পরিচিত there are two distinct decision of consider. একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনস উইথ আনইকুয়াল লাইফস, আর হচ্ছে ক্যালকুলেটিং অ্যান অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। আমরা বোধহয় আনইকুয়াল লাইফসটা পড়েছি। এই যে এক্সাম্পল 9-এ আমাদের যেটা ছিলাম, আমাদের মেশিন এক্স মেশিন ওয়াই নিয়ে আমরা কথা বলেছিলাম। দুইটার দুই রকম লাইফ, একটা হচ্ছে মেশিন এক্স এর 3 ইয়ার্স লাইফ ছিল, মেশিন ওয়াই এর ছিল 2 ইয়ার্স লাইফ। তখন আমরা কি করেছি, এগুলোতে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম। তারপরে যেটা করেছিলাম যে আমাদের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট, দুইটারই ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের করেছিলাম। এটা 3 বছরের অনুযায়ী অ্যাভারেজ করে 1 বছরে আনলাম। এটা 2 বছর অনুযায়ী নেট প্রেজেন্ট ভ্যালুকে 1 বছরে আনছি, ওটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট। তার আইডেন্টি ফ্যাক্টর দিয়ে ভাগটা করে এটা আমাদের ফর্মুলা ফেলে আমরা করেছিলাম। সো এরপর হচ্ছে আমাদের যে আপনার এটা আমাদের লাইফ গুলো, দুইটার লাইফ দুই রকম, একটা 3 ইয়ার্স একটা 2 ইয়ার্স। কিন্তু যদি আমার তার লোয়েস্ট কমন মাল্টিপল মেথড যদি এরকম হয়, আমাদের আরেকটা एग्जांपल দেখি আমরা, সেক্ষেত্রে কি হবে, there is an alternative method for comparing machines with different lives known as the lowest common multiple method। আরেকটা মেথড আছে যে আমরা ওই লোয়েস্ট কমন মাল্টিপল মেথডে চলে যেতে পারি। সেটা কি হয়, সেটা হচ্ছে যে আপনার দেখি एग्जांपल পড়লে বুঝবো। this is where we find the smallest number which we can divide into by each of a set of numbers and evaluate the net present value cost over this period. Example দেখলে ক্লিয়ার হবে। If we look again at the decision phase in example 10, আমরা তো আগে example 9 করেছিলাম, এটা example 9 হবে, এটা আপনারা কারেকশন করে নেন। This should be example 9. If we look again at the decision phase in example 9 লেখেন, এটাকে 10 থেকে 9 করেন and apply the lowest common multiple method, we have two projects, one with a life of 2 years and one with a life of 3 years. দেখেন এখানে আমরা example 9টা তাহলে পড়ে ফেলি একবার। Donald Limited is considering replacing an asset with one of two possible machines, machine X or machine Y.
যে কোনো একটা অল্টারনেটিভ আছে আমাদের, যে কোনো একটা মেশিন নিতে হবে আমাদেরকে, তাহলে কোনটা নিব সেটাই আমাদের সিদ্ধান্ত আসতে হচ্ছে। তো মেশিন এক্স এর মধ্যে ইনিশিয়াল কস্ট 1,20,000, লাইফ 3 ইয়ার্স, রানিং কস্ট 20,000, রেসিডুয়াল ভ্যালু 9। আর মেশিন ওয়াই তে ইনিশিয়াল কস্ট 60,000, লাইফ 2 ইয়ার্স, রানিং কস্ট 40,000, ইয়ার 1 এ আর ইয়ার 2 তে 35,000, রেসিডুয়াল ভ্যালু 9। This the machine will be required into the foreseeable future. Foreseeable future মানে কি বলেছিলাম, একেবারে এটা আমাদের সবসময় লাগতে থাকবে। ফিউচারে আমাদের কোনোদিনই এই মেশিনগুলোর মানে প্রয়োজনীয়তা মিটবে না, এটা রাখবেই হবে, মানে এই মেশিনগুলো সবসময় লাগবে আমাদের। তাহলে কোম্পানি সবসময় থাকবে। জি, the company's cost of capital 10%. তা আমরা গত ক্লাস আমরা দেখেছিলাম কিভাবে করব। আমাদের গত ক্লাসে রেজাল্ট আসছিল এনপিভি তে আমরা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল, এই ফর্মুলা ফেলে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড বাই অ্যানুইটি ফ্যাক্টর ফর n ইয়ার। ওই 3 বছরের জায়গায় 3 বছরের অ্যানুইটি ফ্যাক্টর কত বা 2 বছরের 2 বছরের ফ্যাক্টর কত ওটা দিয়ে প্রেজেন্ট ভ্যালুকে ভাগ করে আমরা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট করেছিলাম। ওটা x এও করেছি এবং y এও করেছিলাম। করাতে আমাদের x রেজাল্টটা হচ্ছে আমাদের পজিটিভ ছিল, মানে কম কস্ট ছিল। এখন এখানে আমরা এটা অন্য একটা মেথডে করতে পারি। সেটা কি, we have two projects, one with a life of 2 years and one with a life of 3 years. এই যেমন x টা 3 years, y টা 2 years, এটার কথা বলছি। The common multiple is 6 years, 3 দুগুণ 6 বছর, common multiple is 6 years. We then calculate the net present value of the two options over 6 years and compare the results as follows. তখন আমরা কি করব, এই যে কমন মাল্টিপলে ফেললাম 3 দুগুণ 6 বছর, এটা 3 বছর আর 2 বছর, 3 দুগুণ 6 বছরে ফেলে 6 বছরে আমাদের এটা ওই যে ইনভেস্টমেন্ট করলে এবং রানিং কস্ট গুলো হিসাব করলে 6 বছর মেয়াদে কি দাঁড়ায় সেরকম একটা হিসাব করে আমরা একটা হিসাব করতে পারি। সেটা হিসাব করলে এই ধরনের একটা রেজাল্ট আসবে। দেখেন মেশিন এক্স, মেশিন ওয়াই। মেশিন এক্স এর মধ্যে কি হচ্ছে, ইয়ার 0 তে আউটলে হচ্ছে 1,20,000, ডিসকাউন্ট রেট তো কত পার্সেন্ট, ডিসকাউন্ট রেট তো 10% বোধ হয় না। The company's cost of capital is 10% লেখা আছে এক্সাম্পল 9 এ। এটা আপনারা কারেকশন করেন, ডিসকাউন্ট রেটটা 15% না, এটা 10% লেখা আছে, 10% করেন বুঝছেন না, কিন্তু পরে কনফিউজ হয়ে যাবেন। 10% করেন। আপনার সামনে কি বই আছে তো না সবার? আছে স্যার। হ্যাঁ, তো ডিসকাউন্ট রেটটা এটা কিন্তু 15% লেখছে, এটা ভুল হয়েছে, এটা 10% হবে, এটা 10% করে ফেলেন এবং অ্যানুইটি টেবিলটা হিসাব করলে ওটা এইগুলো পাবেন। তো যাই হোক, আউটলে হচ্ছে কি 1,20,000, ডিসকাউন্ট রেট এবং প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্ট রেট 1 থাকবে তাহলে 1,20,000। আর রানিং কস্টটা যেটা আছে, রানিং কস্টটা কত ছিল, তার 20,000 ছিল, এক্স এর রানিং কস্ট ছিল 20,000 টাকা পার annum। তাহলে আমার এটা 3 বছরের প্রজেক্ট মেশিন, তাহলে 1 থেকে 3 বছরের রানিং কস্ট 20,000 করলে 2.487। এটা আমরা কোথা থেকে পাচ্ছি বলেন তো? টেবিল থেকে স্যার। হ্যাঁ, কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু, কিউমুলেটিভ থেকে। যেহেতু এটা প্রত্যেক বছর সমান, কোনো অসুবিধা নাই এবং 3 বছর বলা আছে, সো অ্যানুইটি টেবিল থেকে, অ্যানুইটি টেবিল অথবা একই কথা, অ্যানুইটি টেবিলকে আরেকটা নাম হচ্ছে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু টেবিল। ওখান থেকে আমরা 2.487 লিখলাম, লিখে আমি প্রেজেন্ট ভ্যালু করলাম কস্টের। আবার 3 বছর পর তো এটা আমাদের আর টিকবে না মেশিনটা, তখন আমাদের রিপ্লেস করতে হচ্ছে। 3 বছর পরে আমরা আবার 1,20,000 টাকা ইনভেস্ট করলাম, কিনলাম মেশিনটা। তখন 3 বছর থার্ড ইয়ারে গিয়ে আপনার 10% ডিসকাউন্ট রেটে দেখেন প্রেজেন্ট ভ্যালুতে 0.751 আছে কিনা। ডিসকাউন্ট করতেছি থার্ড ইয়ারের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে, 10% হিসাবে থার্ড ইয়ারে 7.751 আছে কি নাই একটু রিভিউ করে নেন। আছে। সো রিপ্লেসমেন্ট আমরা করতেছি থার্ড ইয়ারে গিয়ে 1,20,000 টাকা এবং থার্ড ইয়ারের ডিসকাউন্ট রেট 10% অনুযায়ী আমাদের অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু থেকে পাচ্ছি 0.751। তাহলে আমরা সেটাকে আবার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম, 1,20,000 কে গুণ করে 90,000 টাকা এসে পেয়ে গেলাম। এবার 3 বছরের পরে আবার 4 বছর থেকে 6 বছর পর্যন্ত রানিং কস্ট আছে আমাদের ওই 20,000 টাকা করে। তাহলে এই 4 আপনারা আবার প্রেজেন্ট ভ্যালু থেকে 4 থেকে 6 বছর পর্যন্ত 10% রেটে যে কয়টা রেট আছে সেটাকে যোগ করেন। যেমন 4টা দেখেন আপনারা,
চার্টটা দেখেন, চার্ট দেখতেছেন আপনারা? চার্টে দেখেন 10% রেটে পিরিয়ড 4, 5, 6, পিরিয়ড 4 এ আছে 0.683, পিরিয়ড 5 এ আছে 0.621, পিরিয়ড 6 এ আছে 0.564। তাহলে এই তিনটা পিরিয়ডের যোগ করলে 5, 6, 7 এই সরি 4, 5, 6 4, 5, 6 এই তিনটা পিরিয়ড যোগ করলে আমার 1.868 দাঁড়াবে। কথাটা কি বুঝতে পারছি? 1.868 টা কেন আসছে, কোথেকে আসছে আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। কোথেকে আসছে যদি বলেন তো? 3 বছরের ইন্ডিভিজুয়াল ডিসকাউন্টিং ফ্যাক্টরটা যোগ করলে এটা পাওয়া যায়। কোন 3 বছরের? 4, 5 এবং 6। জি ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম আপনার? নামটা বলেন। ইয়াসিন। ইয়াসিন, থ্যাংক ইউ ইয়াসিন, আপনি ঠিকভাবে বলছেন। 4 থেকে 6 ইয়ারে তিনটা প্রেজেন্ট ভ্যালু যোগ করে 1.86 একটা পেলাম। তাহলে ওই 20 বছরে 20,000 টাকা রানিং কস্টটা আমরা আমার প্রেজেন্ট ভ্যালু জানলাম। সো আজকের দিনে কি দাঁড়াচ্ছে, আমার 2 বার কিন্তু মেশিনটা কেনা হয়ে গেছে। 6 বছরে 2 বার মেশিনটা কেনা হচ্ছে এবং রানিং কস্ট গুলোকে আমরা সব প্রেজেন্ট ভ্যালু তাই না, নেট প্রেজেন্ট ভ্যালু পাইছি এটার কস্টের 2,97,220। ঠিক একই রকম ভাবে ইয়ার মেশিন ওয়াইটাও করলাম। এটা মেশিন ওয়াইতে কি করছে, রিপ্লেসমেন্ট 2 বছরে একবার, রানিং কস্ট 35,000 টাকা। হ্যাঁ, রিপ্লেসমেন্ট 2 বছরে একবার, 4th ইয়ারে একবার, 2 বার করলাম। তাহলে করলে প্রথম বছর তো একবার করছি 60,000 টাকা, তারপরে আবার 2 বছর পরে আবার করছি, আবার 4th ইয়ারে গিয়ে আবার 3 বার মেশিনটা কিনছি 60,000 60,000 60,000, রানিং কস্ট 35 35 35। একই রকম ভাবে ডিসকাউন্ট রেট গুলোকে আমরা যোগ করছি কিউমুলেটিভ করে। হ্যাঁ, যেমন এটা 1 to 2 ইয়ার্স এর কিউমুলেটিভ কত, 3 থেকে 4 ইয়ার্স এর কিউমুলেটিভ কত, 5 থেকে 6 থেকে কিউমুলেটিভ কত, প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে আমরা যোগ করে এইগুলো লিখে তারপর আমরা প্রেজেন্ট ভ্যালু আনছি। তাতে কি দাঁড়াচ্ছে, মেশিন বাইটা কি আপনারা বুঝতে পারতেছেন? এক্স এবং তো মেশিন বাইটা যেভাবে করছি একই রকম ভাবে, কিন্তু কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছেন কিনা বলেন? যদি কেউ বুঝে না থাকেন আমাকে প্লিজ বলেন, আমি আবার বোঝাবো এটা। স্যার এখানে হচ্ছে ওই ইসের ক্ষেত্রে অ্যানুইটি কিউমুলেটিভ ফ্যাক্টরটা নেওয়া স্যার, আর হচ্ছে ওইটার ক্ষেত্রে যোগ করতে হবে কেন প্রেজেন্ট ভ্যালু রানিং কস্টের ক্ষেত্রে? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চেন। আমি আবার বলি, এক্স এ দেখেন, আবার এক্স এ কি আউটলে প্রথমে বছর 0 ইয়ারে 1,20,000 টাকা ডিসকাউন্ট রেট, এটাকে 50% 10% করেন, তাহলে ডিসকাউন্ট হচ্ছে এখানে তো 0 ইয়ারে 1 পুনরায় আসবে, তাহলে কোনো অসুবিধা নেই। 1 থেকে 3 বছরে আমি অ্যানুইটি টেবিল থেকে 2.8487 আছে, এটা বুঝছো তো না? জি স্যার, এটা বুঝছি। এটা বুঝতে পারছেন। এবার 3 বছরে গিয়ে আমি রিপ্লেস করছি, কারণ 3 বছর আমার মেশিনের বয়স 3 বছর, 3 বছর পর রিপ্লেস করে আমাকে আবার নতুন মেশিনটা আবার কিনতে হচ্ছে। তাহলে 3 বছর পরে রিপ্লেস করলাম 1,20,000 টাকা। আপনি 3 বছরের প্রেজেন্ট ভ্যালু টেবিল দেখলে 10% রেটে আপনি রেট পাবেন 0.751। এটা বুঝছেন? এটার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর টেবিল থেকে নিতে হবে 3 বছরের। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে এটা তার কিউমুলেটিভ হচ্ছে না, আমার এটা 3rd ইয়ারে গিয়ে খরচটা হচ্ছে, এটা তো কোনো কিউমুলেটিভ ফ্যাক্টর এখানে কাজ করবে না। আপনি সেন্স চিন্তা করে দেখেন, এখানে কোনো, যেমন রানিং কস্টে 20,000 কে আমি 3 বছরের হিসাব করে 2.487, মানে 3 বছরের অ্যানুইটি টেবিল থেকে 3 বছরের প্রেজেন্ট ভ্যালুকে যদি যোগ করি তাহলে এইখানে আমার 2.487 আসবে, যেটা স্যার সুভাগত এটা অ্যানুইটি না স্যার। জি স্যার এটা তো অ্যানুইটি না স্যার। 3 বছরেরটা 1 থেকে 3 জি না স্যার, ওই যে রিপ্লেস 1,20,000 যা নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে এটা তো আর অ্যানুইটি না যে 1 থেকে 3 বছর বা 2 থেকে 5 বছরে যে অ্যানুইটি হলে তাহলে তখন এই অ্যানুইটি ডিসকাউন্ট রেট মানে পিভিএফ ফ্যাক্টরটা নিতাম, অ্যানুইটি ফ্যাক্টরটা নিতাম। দিস ইজ দ্য থিং। এটা তো অ্যানুইটি না, আপনি ঠিকই বলেছেন, এটা তো প্রেজেন্ট ভ্যালু। ওই বছরের জন্য এটা আবার নতুন করে ওই বছরের 1 টাকার মূল প্রেজেন্ট ভ্যালু যেটা দাঁড়ায় 3 বছরের সেটা নিতে হবে। সেটাই, এটা 3rd ইয়ার, তো 3rd ইয়ারটা এই জন্য 7.751 নিছি। কোথায় নিছি? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর থেকে নিছি। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা স্যার রানিং কস্টটা। জি, রানিং কস্টটা এবার আসেন, রানিং কস্টটা ইয়ার কি? রানিং কস্ট ইয়ার কি? 4 থেকে 6, 4 থেকে 6, 4 থেকে 4 5 6, 4 5 6 যোগ করেন 1.868 পাবেন। স্যার আমি বলছিলাম যে 4 থেকে 6 হ্যাঁ,
এইটা স্যার যে অ্যানুইটি টেবিল থেকে নিলে হবে না স্যার এটা? না, হবে না তো, হবে না। আপনি 4 থেকে 6 অ্যানুইটি টেবিলে পাবেনও না আপনি। অ্যানুইটি টেবিলে এই 4 থেকে 6 এর কোনো হিসাবই নাই। ও আচ্ছা, বুঝতে পারছি অ্যানুইটি স্যার। টেবিলে তো 4 থেকে 6 এর কোনো হিসাব নাই, বুঝছেন? তো জি স্যার, আপনি বুঝতে পারছি। এটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিল থেকে যোগ করে আপনি নিতে হবে। যোগ করে নেবেন। হ্যাঁ, জি এই স্যার। হচ্ছে এইটাই হচ্ছে আপনার মেইন, এইটা বোঝার মেইন পয়েন্ট। স্যার এনওটি টেবিলে এত পাওয়া যাবে এভাবে 6 বছরের যে রেটটা থাকবে সেখান থেকে 3 বছরের রেটকে বিয়োগ দিলে 1.868 হবে স্যার। হবে, হ্যাঁ, এটা হবে, হওয়া তো উচিত, হওয়া তো হ্যাঁ, যত করে দেখছেন হ্যাঁ, ওটা 6 বছরের মাথা হওয়া থেকে উচিত, 4 হওয়া উচিত। বছরের ব্যাক দিয়ে বিয়োগ করে, তাহলে অনেক বিয়োগ কষ্ট করে, স্যার। হ্যাঁ। ওটা ওই যারা ম্যাথ বেশি বুঝে ওরা হয়তো ঘুরে ফিরে পারবে আর কি স্যার। না, না, আমি কিউরিসিটি বসাতে স্যার বিয়োগ করে দেখছি স্যার। অ্যাকচুয়ালি দেয়ার আর সো মেনি ওয়েজ না, আমাদের কথা থেকে আমার কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার করব, এরপরে আমি কত রকম ভাবে করতে পারি আমি ট্রাই করব, অসুবিধা নেই। আপনি যেটা বললেন ইমরান বললেন না কথাটা, জি স্যার, জি। থ্যাংক ইউ ইমরান, এটা হতে পারে, তো সেটাও করতে পারেন, নো প্রবলেম। জি জি, আমরা তো ভেঙে ভেঙে করলাম, আমি কিন্তু ভেঙে ভেঙে করার কথাই বললাম। ইমরান বলছে না স্যার উল্টা ভাবে করা যাবে, তো ফাইন, ফ্যান্টাস্টিক, আরেকটা ভেবে পেলাম, আমি সেভাবে আমি ভেবে দেখি নাই, সো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মোট কথা হচ্ছে আমরা জিনিসটা বুঝে করতেছি কিনা, রাইট? তো সেটা আমাদের ঠিক আছে। তাহলে এক্সটা যেভাবে করছি ওয়াইটাও আমরা কি করব, সেভাবে করব। সেভাবে করাতে কি হবে, ওয়াইটা আর বোঝাচ্ছি না, নিশ্চয়ই আমরা বোঝানোর দরকার আছে ওয়াইটা। না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এক্স যেভাবে করছে ওয়াই হিসেবে করলাম, তাতে এক্স এনপিভি হচ্ছে 2,97,220 আর ওয়াই এর নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 3,02,965। সো এখন তাহলে আপনারা কোনটা নেবেন বলে দেন। ওয়াই মেশিন স্যার। এক্স মেশিন এক্স এটা খরচের হিসাবটা নেট প্রেজেন্ট ভ্যালু হিসাব করলে আমাদের কম, সুতরাং এক্সটাই এখানেও মেশিন এক্স, এখানে লিখছে মেশিন এক্স শুড বি পারচেজ অ্যাজ ইট হ্যাজ দ্য লিস্ট কস্ট অপশন, লোয়েস্ট নেট প্রেজেন্ট ভ্যালু কস্ট। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, এরপর আসেন অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। সাইকেল মানে কি, একটা পুরো একটা সময়, পুরো ঘূর্ণায়মান সময়। অপটিমাম মানে হচ্ছে মানে একদম কাম্য আর কি, কাম্য রিপ্লেসমেন্ট। কখন আমরা রিপ্লেসমেন্ট করবো, সাইকেল কোন সাইকেলে ফেলবো ওটাকে, এরকম কিছু আমাদের প্রবলেম থাকতে পারে। দেখি কি হতে পারে। Companies purchasing new plant and machinery must decide how often to replace them. Generally, as machinery ages, its residual value decreases and the annual running cost increase. However, companies are unlikely to want to replace assets too frequently because of the capital outlay associated with the purchase. In the next section, we shall calculate the optimum replacement cycle in order to minimize long-term cost. তাহলে অপটিমাম মানে কি, কাম্য, রিপ্লেসমেন্ট হচ্ছে রিপ্লেস করা, সাইকেলটা কি হবে সেটা আমরা হিসাব করার বিষয়টা আমরা বুঝতে পারবো। ফ্যাক্টরস ইন রিপ্লেসমেন্ট ডিসিশন, ফ্যাক্টরস হচ্ছে যে আপনার ক্যাপিটাল কস্ট অফ নিউ ইকুইপমেন্ট, হায়ার কস্ট অফ ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি, তারপরে অপারেটিং কস্ট, তারপরে হচ্ছে যে রিসেল ভ্যালু, ট্যাক্সেশন এন্ড ইনভেস্টমেন্ট ইন্টেন্সিভ, ইনফ্লেশন। এনিওয়ে সেগুলো আপনারা একটু পড়ে নিন, আমি এক্সাম্পল চলে গেলে একদম ক্লিয়ার হবে। তাহলে আমরা কি ভাবছি এবার, আমরা কি বুঝবো, অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। কোন একটা অ্যাসেট কিনছি, কোন একটা মেশিন কিনছি, কোন একটা কিছু কিনতেছি, ওইটাকে আমি অপটিমাম রিপ্লেসমেন্ট তো করতেই হবে, সবগুলো তো অবক্ষয় হবে, অবচয় হয়ে থাকবে। কোন সময় অপটিমাম সময়টা কি, সেটা কি আমরা করব। একটা এক্সাম্পল হচ্ছে, a supermarket is trying to determine the optimal replacement policy for its fleet of delivery vehicles. The total purchase price of the fleet is 2,20,000 pound. তাদের অনেক ডেলিভারি ভেহিকেল আছে, ফ্লিট আছে অনেকগুলো, এই ভেহিকেল করে সে মানে পারচেজ প্রাইস 2,20,000। এখন তারা একটা অপটিমাল রিপ্লেসমেন্ট পলিসিতে যেতে যাচ্ছে। কিভাবে করবে, the running cost and scrap values of the fleet at the end of the each year are year 1 2 3 4 5 রানিং কস্ট দিয়ে দিচ্ছে প্রত্যেক বছরের, স্ক্র্যাপ ভ্যালু প্রত্যেক বছরের দিয়ে দিচ্ছে। মানে ইয়ার 1 এ যদি আমরা এটা বিক্রি করি, রিপ্লেস করে ফেলি, তাহলে স্ক্র্যাপ ভ্যালু 1,21,000, ইয়ার 2 তে করলে 88, ইয়ার 3 তে করলে 66, এভাবে। আর রানিং কস্ট গুলো ইয়ার 1 এ 1,10,000, ইয়ার 2 তে 1,32,000, ইয়ার 3 তে 1,54,000, ইয়ার 65, রানিং কস্টও বাড়তেছে। The supermarkets
cost of capital is 12% per annum. Ignore taxation and inflation. Inflation taxation এখানে ধরতে মানা করতেছে, কোনো অসুবিধা নেই। Identify at the end of each year the supermarket should replace its fleet of delivery vehicles. এখন দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, আমি আপনাদেরকে নিয়ে যাই ওই সলিউশন নিয়ে যাই, তাহলে বুঝাতে সুবিধা হবে। আপনারাও সলিউশন দেখতে পারেন অথবা খাতা বই দেখলেও হবে, আমি বুঝাবো সুন্দর করে। হ্যাঁ, এই যে এখানে দেখেন রিপ্লেসমেন্ট সাইকেল, ডিসকাউন্ট ফ্যাক্টর দেখেন ইয়ার 0 1 2 3 4 5, ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে টেবিল থেকে নিয়ে এখানে বসাই দিচ্ছে। ইয়ার 1 এ কি হচ্ছে, ইয়ার 2 তে, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 4 কি হচ্ছে এগুলো আমরা দেখেন। ক্যাশ ইয়ার 1 এ 220 আউটলে, তাহলে মাইনাস ফিগার, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু 220 যেহেতু 1। তারপর দেখেন ইয়ার এখানে 11 যেটা লাগছে ক্যাশ ইনফ্লো, এটা কেন আসছে একটু বলতে পারবেন আপনারা? আমার ইয়ার 1 এ যদি বিক্রি করতাম তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে স্ক্র্যাপ ভ্যালু 1,21,000, রানিং কস্ট 1,10,000, স্ক্র্যাপ ভ্যালু 1,21,000। প্রশ্নটা আপনাদের বইতে থাকলে সামনে দেখেন, প্রশ্নতে লেখা আছে রানিং ইয়ার 1 এ রানিং কস্ট 1,10,000, স্ক্র্যাপ ভ্যালু 1,21,000। তাহলে ইয়ার 1 এ যদি আমি মেশিনগুলো যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কত আসবে? প্রেজেন্ট ভ্যালু না, আমার নেট আউটলে কত হচ্ছে? স্ক্র্যাপ ভ্যালু ওখানে 11,000 টাকা থাকবে স্যার। 11,000 থাকবে, কারণ স্ক্র্যাপ ভ্যালুতে আমি টাকাটা পাবো আর রানিং কস্টে টাকাটা চলে যাবে। তাহলে 1,21,000 থেকে 1,10,000 বিয়োগ করলে 11,000 টাকা আমার প্লাস থাকবে। সেজন্য এখানে আমি 11 প্লাস লিখলাম। এটা 11 1 ইয়ারে 0.893 দিয়ে প্রেজেন্ট ভ্যালু 9.8। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে কিনা বলেন, রেসপন্স করেন প্লিজ। না বুঝলে আবার বোঝাবো, কারণ বুঝতে হবে জিনিসগুলো। স্যার একটা বিষয় একটু ক্লিয়ার হতে পারতেছি না, যে রানিং কস্ট আর স্ক্র্যাপ ভ্যালুর যে ডিফারেন্সটা, জি ওই রানিং কেন হচ্ছে মানে আমাদের, আপনার সামনে কি বইটা আছে? স্যার হ্যাঁ জি, আছে। বইয়ের আপনি ওই যে দেখেন ইয়ার 1 2 3 4 5 লেখা আছে না জি স্যার। প্রশ্নে? জি স্যার। রানিং কস্ট কত ইয়ার 1 এ? 1,10,000। স্ক্র্যাপ ভ্যালু কত? 1,21,000। মানে আমি যদি ইয়ার 1 শেষে যদি এই ফ্লিট গুলো চেঞ্জ করে ফেলি তাহলে আমার কাছে কয় টাকা থাকবে? রানিং কস্ট আমার খরচ। জি স্যার। 1,21,000 টাকা কি স্ক্র্যাপ ভ্যালুতে আমি টাকাটা পাবো? জি স্যার। তাহলে আমার কাছে নেট কত টাকা থাকবে? 11,000। ইয়েস, এই হচ্ছে আপনার আনসার। এই 11,000 টাকা কেন এখানে আসছে? তাহলে আমি at the end of one first year যদি আমি বিক্রি করে দিই, রিপ্লেসমেন্ট করে ফেলি, তাহলে আমার কাছে থাকবে 11,000 টাকা। তো 11,000 টাকা আমার প্রেজেন্ট ওই আজকের ভ্যালু হচ্ছে 0.893 দিয়ে গুণ করলে 9.8। বুঝতে পারছেন? রানিং কস্টটা কি আমার অলরেডি এটা ইনকার হয়ে গেছে, মানে এক বছর শেষে ইনকার হয়ে গেছে তো না, আমরা তো সব কিন্তু ফিউচার কস্ট গুলো হিসাব করতেছি। আসলে আমরা তো প্রজেকশন করতেছি সবগুলো। আমরা ধরতেছি যে এক বছর পরে আমার রানিং কস্টটা এত টাকা যাবে, ওটা আমি খরচ করে ফেলবো, এত টাকা পাবো, এত টাকা খরচ করবো, তাহলে আমার 11,000 টাকা থাকবে। তাহলে স্যার এবার ক্লিয়ার স্যার। এক বছর পরে থাকবে, তা এখন তো আমার তো মনে করেন আজকের দিনে কি 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 হলো, এটা হিসাবটা কি, সেটা আমি প্রেজেন্ট ভ্যালু করতেছি। এবার ক্লিয়ার স্যার। তাহলে এবার ইয়ার 2 তে আসেন। দেখেন ইয়ার 2 তে কি হলো। ইয়ার 2 তে হচ্ছে যে আপনার ইয়ার 1 এর 0 ইয়ারে 220 টাকা খরচ করলাম, কিনলাম। আর আপনার এখান দিয়ে দেখেন হ্যাঁ আচ্ছা, এখানে একটা ইয়ার 1 এর আটটা জিনিস আমি বলে দিচ্ছি। এখানে নেট প্রেজেন্ট ভ্যালুটা কি করছে,
এই 2,20,000 মাইনাস প্লাস 9.8 প্রেজেন্ট ভ্যালু দুটা হিসাব করে নেট প্রেজেন্ট ভ্যালু কত? ইয়ার 1 এ 220 মাইনাস ফিগার ছিল 9.8 প্লাস ফিগার ছিল, তাহলে 210.2। এটা নেট প্রেজেন্ট ভ্যালু ইয়ার 1 এ, ইয়ার ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, এটা নিশ্চয়ই বুঝতেছেন সবাই। 210.2 এটা কি বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। না বোঝার কিছু নেই, আমরা তো এটাই হাতে বার করছি। ইয়ার 2 তে দেখেন একই রকম ভাবে 220 চলে গেছে। হ্যাঁ, আবার ইয়ার 1 এ আমার 1,10,000 টাকা ওই খরচ রেকারিং রানিং কস্ট হইলো। হ্যাঁ, আবার ইয়ার 2 তে হলো আমার ইয়ার 2 তে প্রশ্ন দেখেন রানিং কস্ট কত? 1,32,000। স্ক্র্যাপ ভ্যালু কত? 88,000। তাহলে ইয়ার 2 তে যদি আমি বিক্রি করি ফ্লিপটা, তাহলে ইয়ার 1 এর 1,10,000 টাকা পুরোটাই তো খরচ হবেই। ইয়ার 2 তে গিয়ে আমি কিছু স্ক্র্যাপ ভ্যালু পাইলেও রানিং কস্ট টাকা ছাপায়াও আমার আরো 44,000 টাকা, 1,32,000 থেকে 88,000 টাকা বাদ দিলে 44,000 টাকা হয় কিনা? জি স্যার, হয়। হয়। তাহলে ইয়ার 2 তে বুঝতেছেন 1,10,000 ইয়ার 1 এর খরচ, আর ইয়ার 2 তে গিয়ে এন্ড অফ দ্য ইয়ার আমার রানিং কস্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে 44,000 টাকা। তাহলে এবার ইয়ার 1 এর প্রেজেন্ট ভ্যালু থেকে এটা আনলাম 1,10,000 কে 0.89 দিয়ে গুণ করলাম, ইয়ার 2 তে গিয়ে 44 কে 0.797 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। বুঝা গেছে জিনিসটা? ইয়ার 2 টা স্যার আমি যদি 2 বছর পরে মেশিনটা রিপ্লেস করি, এই যে 2,20,000 যে সব জায়গায় সেম থাকছে, তো 0 ইয়ারে, আচ্ছা 0 ইয়ারে আউটলে 2,20,000 তো খরচ হবে। 2,20,000 বলতে হচ্ছে আমি যখনই মেশিনটা কিনি স্যার আমার 2,20,000 টাকা খরচ হবে। আমাদের সিদ্ধান্ত নিচ্ছি কি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল, আমরা এমন একটা অপটিমাম রিপ্লেসমেন্ট টাইমটা বের করব কোন সময় বিক্রি করলে আমাদের সবচেয়ে বেশি আমাদের খরচটা কি হবে। তাহলে খরচটা স্যার আজকে যে মেশিনটার দাম 2,20,000, 3 বছর পর কি সেটার দাম 2,20,000 থাকবে স্যার? সেটা কি কনসিডারেশন আনতে হবে না নাকি? 3 বছর পরে 2,20,000 খরচ করবো না, আমি আজকেই খরচ করব। আমি আজকেই 2,20,000 খরচ করব। আমি এখন হিসাব করতেছি যদি এই 2,20,000 দিয়ে আমি আজকে এখন 0 ইয়ারে খরচ করব, সেটা আমি 1 বছর পরে রিপ্লেসমেন্ট করলে কি দাঁড়াচ্ছে, অথবা আমি 2 বছর পরে রিপ্লেসমেন্ট কি দাঁড়াচ্ছে, অথবা আমি 3 বছর পরে রিপ্লেসমেন্ট করলে কি দাঁড়াচ্ছে, অথবা 4 বছর পরে রিপ্লেসমেন্ট কি দাঁড়াবে, অথবা 5 বছর পরে রিপ্লেসমেন্ট করলে কি দাঁড়াবে, সেই কস্টগুলি আমি প্রেজেন্ট ভ্যালু এনে আমি হিসাব করব। আচ্ছা আজকে যে মেশিনটা আমি কিনবো 2,20,000 দিয়ে, সেটা আমি কত বছর মানে এই বছরগুলোর পরে রিপ্লেসমেন্ট করলে এই মেশিনের পজিশন কি দাঁড়াবে সেটাই বের করছি আমরা স্যার। এটাই বের করছি। আচ্ছা আচ্ছা। এবং আমরা ওই যে আগের অঙ্কে যে আমরা করেছিলাম ইকুইভ্যালেন্ট করেছিলাম, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের করেছিলাম না, একটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট। মৃত্যু ঘটে। জি স্যার। ওইটা এখানেও করব আমরা আগে প্রত্যেক বছরের নেট প্রেজেন্ট ভ্যালু বের করব, তারপরে সেটাকে আমরা অ্যানুইটি ফ্যাক্টর অত বছর অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করব। এই যে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করা আছে এখানে। তাহলে আবার থার্ড ইয়ার গেল, ফোর্থ ইয়ারও আপনারা দেখেন, থার্ড ইয়ারটা করেন দেখি একটু, সবাই করেন এখন। তাহলে 0 ইয়ারে আমার থার্ড ইয়ারে কি যদি 3 বছর পরে খরচ মানে আমরা বিক্রি করি, রিপ্লেস করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 3 বছর পরে দেখাচ্ছে 0 ইয়ারে আমার 2,20,000 যাচ্ছেই। প্রথম বছরে 1,10,000 খরচ, দ্বিতীয় বছরে 1,32,000 খরচ, তৃতীয় বছরে 88,000 টাকা। আসলে 88,000 টাকা খরচ না, তৃতীয় বছরে কিন্তু আমার খরচ করতে 1,54,000 টাকা। দেখেন প্রশ্নে তৃতীয় বছরে খরচ আছে 1,54,000 টাকা, আছে কিনা? জি স্যার, ওই রানিং কস্ট এবং স্ক্র্যাপ ভ্যালুর ডিফারেন্সটা আর কি। রানিং কস্ট আসলে 1,54,000 টাকা না? জি স্যার। আর স্ক্র্যাপ ভ্যালু কত? 66,000 টাকা। 65,000। 1,54,000 টাকা 66,000 বাদ দেন, 88,000 টাকা হবে। জি স্যার। দেখেন তাহলে তৃতীয় বছরে গিয়ে যদি আমি রিপ্লেস করি, তাহলে আমার
0 ইয়ারে 2,20,000 টাকা খরচ হবে এই কেনার জন্যই। প্রথম বছরে 1,10,000 রানিং কস্ট হবে, দ্বিতীয় বছরে 1,32,000 রানিং কস্ট হবে, তৃতীয় বছরে রানিং কস্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে আরো 88,000 টাকা খরচ হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত আসবে আমি যোগ করে এখানে রাখলাম। বুঝা গেছে না? এখানে স্যার একটা বিষয়, যে রানিং কস্টের এগেনস্টে কি কোনো ক্যাশ ইনফ্লো হচ্ছে না স্যার তাহলে? রানিং কস্ট তো খরচ, আউটফ্লো না। না আমি এখানে বুঝছি আপনার কথাটা, এখানে আমি ক্যাশ ইনফ্লো কথা চিন্তা করছি না, আমরা এখানে চিন্তা করতেছি খরচের কথাটা, শুধু খরচই আছে আমাদের কাছে। এখানে ইনকামের কথাটা এখানে আমরা ওই নেট ক্যাশ করতে যাচ্ছি না, আমরা শুধু এখানে কস্টগুলো হিসাব করে মিনিমাম কস্টটা হিসাব করবো। গট দ্য পয়েন্ট? এখানে আমাদের নেট ইনফ্লো করে নিচ্ছি। ওনার কোশ্চেন ছিল স্যার যে, হ্যাঁ বলেন। রাইট স্যার, আমরা তো করেই নিচ্ছি। আচ্ছা, এটা নেট আউটলে আর কি। আউটলে, সব আউটলে, এখানে সবই আউটলে, সব আউটলেকে আমি হিসাব করতেছি। এখানে কোনো মেশিনটার মেইনটেনেন্স কস্ট আর কি, রানিং কস্ট, মেইনটেনেন্স কস্ট। তাহলে এই থার্ড ইয়ারটা কি বুঝছেন আপনারা? জি স্যার। ফোর্থ ইয়ার থেকে আর ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার কি বোঝানোর দরকার আছে? দরকার আছে মনে হচ্ছে। আসেন। না স্যার, তাহলে আগাতে হ্যাঁ? পারেন না। না স্যার, এটা দরকার নাই স্যার। দরকার নেই, থ্যাংক ইউ। আমি আসলে একটু আগাতে চাই, বলেন। জি এখানে হ্যাঁ, এই যে দেখেন এখানে 1,20,000 প্রেজেন্ট ভ্যালু, মেশিন এক্স মেশিন ওয়াই, 1,20,000 যোগ 18 যোগ 17 যোগ 17, তাহলে 162 সব খরচ। মেশিন ওয়াই 60,000 যোগ 36 যোগ 29 সমান 125, সব নেট প্রেজেন্ট ভ্যালু, সব খরচ। কিন্তু এখানে কোনো আয়ের কথা বলাও নেই, করিও নেই, ধরিও নেই। ওই যে এক্সাম্পল কোশ্চেনে স্যার। ও ওটা কোশ্চেন আছে, আমি দেখাবো ওটা আপনাকে। নুরুজ্জামান ওয়েট করেন, আপনাকে আমি দেখাবো। আমি ওখানে কোশ্চেনে গেলে আবার দেখাবো, ঠিক আছে? তা এটা আপনি ওটা, হ্যাঁ বুঝি বুঝি। ওখানে 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 সবই আউটলে ধরছি, ওখানে কোনো ইনফো ছিল না। মেশিন এক্স মেশিন ওয়াই যেটা আগের অঙ্ক যেটা আছে বইতে, ওখানেও কোনো আউটফ্লো ইনফ্লো অফ অ্যামাউন্ট, কোনো ইনকামের কত বিষয় এখানে ছিল না, সবই খরচের বিষয় ছিল। মানে ওখানে বলা ছিল মিনিমামটাকে কোন মেশিনটাই আমাদের খরচ কম হবে, কোন মেশিনটাকে মিনিমামটাকে কনসিডারেশনের ব্যাপারে ধরা ছিল। হ্যাঁ হ্যাঁ। সো আসেন তাহলে এখানে আমরা ঘুরে আসি। তাহলে রিপ্লেসমেন্ট জিনিসটা এখন আমরা ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 করে আমরা খরচগুলো আমার প্রেজেন্ট ভ্যালুতে আনলাম, হিসাব করলাম। তাতে দেখা গেল যে ইয়ার 1 এ আমাদের প্রেজেন্ট ভ্যালু 2,10,000, ইয়ার 2 তে 3,53,000, ইয়ার 4 এ, ইয়ার 3 তে 4,86,000, ইয়ার 4 এ 6,03,000, আর ইয়ার 5 এ 723। তো বিভিন্ন রকম হিসাব থাকবে, কারণ আমাদের তো এক এক বছরের প্রত্যেক বছরে বছরে খরচের হিসাবটা বাড়ছে। সো এগুলাই থাকবে। এবার এটাকে আমরা এই 5টাকে আমি কিভাবে কম্পেয়ার করব? এই 5টা ইয়ারকে যদি আমার কম্পেয়ার করতে হয়, তাহলে আমি আমাদেরকে ইকুইভ্যালেন্ট কি জানি বলছিলাম, ওটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টে আনতে হবে। ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টে আনতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টের আমাদের সূত্র কি ছিল? প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট, যেমন এখানে 210, 353, 486, এগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট, ডিভাইডেড বাই অ্যানুয়াল ফ্যাক্টর ফর ইয়ার এন। মানে অ্যানুয়াল অ্যানুইটি টেবিল থেকে দেখবো ইয়ার 1 এ, ইয়ার এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার আর কি। তাহলে নাম্বার অফ ইয়ার 1 এর ক্ষেত্রে আমি অ্যানুইটি টেবিল থেকে দেখবো আমার ফ্যাক্টর কত, তাহলে পাবো ওখানে 0.893 পাবো। এই যে 0.893 পাবো। ইয়ার 2 তে গিয়ে
আমি অ্যানুইটি টেবিল দেখেন, আপনারা প্রেজেন্ট ভ্যালু টেবিল দেখেন, কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু দেখবেন ইয়ার 2 তে গিয়ে 1.690, অথবা আপনারা এখানে 0.893 প্লাস 0.797 ধরেন যোগ করলে এখনই দেখতে পাচ্ছেন, আমিও করি। এখন তো কম্পিউটার দিয়ে ক্যালকুলেটর দিয়ে 0.893 প্লাস 0.797 কত হয় 1.69, এই যে 1.69, বুঝা যাচ্ছে জিনিসটা? তারপরে আপনি থার্ড ইয়ারে গিয়ে অ্যানুইটি ফ্যাক্টর দেখেন 2.402, ফোর্থ ইয়ারে দেখেন 3.037, ফিফথ ইয়ারে গিয়ে দেখেন 3.605। তাহলে এখন যদি প্রেজেন্ট ভ্যালুকে যদি আমি অ্যানুইটি ফ্যাক্টর ভাগ করি, তাহলে আমার ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটা বের হয়ে যাবে। এখন প্রত্যেকটা কিন্তু অ্যাপেল টু অ্যাপেল, এক্ষেত্রে কিন্তু অ্যাপেল টু অ্যাপেল না, এখানে আমার প্রত্যেকটা সমমানের হয়ে গেল আর কি। ইকুইভ্যালেন্ট কথাটা বুঝিয়ে, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট। তাহলে পেলাম কি হবে, অ্যানুইটি ফ্যাক্টর ভাগ করলাম, ভাগ করতে দেখা যাচ্ছে কি ইয়ার 1 এ 235, ইয়ার 2 তে 209, ইয়ার 3 তে 202, ইয়ার 4 এ 198, ইয়ার 5 এ 200। এখন সবচেয়ে কম কোনটাতে? ইয়ার 4 এ রিপ্লেসমেন্ট করলে ভালো হবে। কোনটা ভালো হবে বলেন, ডিসিশন দেন। স্যার ইয়ার 4 এ ইয়ার 4 এ স্যার, ইয়ার 4 এ করলে হবে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ স্যার, ইয়ার 4 যদি আমি রিপ্লেসমেন্ট করি তাহলে এটা ভালো হবে। তাহলে ভালো, কারণটা কি? আমার ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট হিসাব করি ইয়ার 4 এ যাই। হ্যাঁ বলেন স্যার কস্ট সেভ হচ্ছে বা কস্ট কম হচ্ছে স্যার এখানে, সবচেয়ে কম হচ্ছে ইয়ার 4 এ গিয়ে। ইন্টারেস্টিং না কোনটা? খুব বলেন, খুব ইন্টারেস্টিং। আসলে এগুলো প্র্যাকটিক্যালও অনেক ইন্টারেস্টিং। ইনশাআল্লাহ আমরা যদি বুঝে থাকি তাহলে আর কোনো ঝামেলা নাই। আর আপনারা কিন্তু এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কি মনে থাকবে? জি না স্যার, প্র্যাকটিসটা করতে হবে কিন্তু। ইভেন আমিও যদি প্র্যাকটিস না করি আমিও কিন্তু ধরা হয়ে যাবো, ঠিক কি না? এগুলা প্র্যাকটিস করে মনে রাখতে হবে জিনিসগুলো। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে কোনো কম্পিটিশন নাই, আমি আপনাকে বুঝিয়ে দিলাম। আশা করি এভাবে এটা মনে রাখবেন। প্র্যাকটিস যদি করে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেম সলভ, পরীক্ষায় পাস। সো তাহলে আমরা একটু আগাই। লিমিটেশন অফ রিপ্রেজেন্টেটিভ ম্যানেজার পড়ে ধরে নিয়ে নেওয়ার অসুবিধা নেই। এবার আসেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ক্যাপিটাল রেশনিং। ভেরি ইন্টারেস্টিং, ক্যাপিটাল রেশনিং। এটা দেখেন, তাহলে এটা চলে আসি। হ্যাঁ সরি, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ দেখেন, মজা লাগবে। বলতেছে ইফ ইনভেস্টমেন্ট ফান্ডস আর আনলিমিটেড দেন অল প্রজেক্টস উইথ এ পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু শুড বি আন্ডারটেকেন। আমার কাছে অনেক টাকা আছে, ইনভেস্টমেন্টের টাকার অভাব নেই, আনলিমিটেড টাকা আছে, তাহলে আমার যত প্রজেক্ট পাবো নেট প্রেজেন্ট ভ্যালুর ভালো পজিটিভ আছে সবগুলো নিতে পারি আমি তখন। তাহলে ক্যাপিটাল রেশনিং অকার্স when insufficient funds are available to undertake all beneficial projects। এখন আমার কাছে অনেকগুলো বেনিফিশিয়াল প্রজেক্ট আছে কিন্তু ফান্ড নাই, ফান্ডের লিমিটেশন আছে, ইনসাফিশিয়েন্ট আছে, তখন আমি রেশনিং করবো। রেশনিং মানে তো বুঝতেছেন, মানে কাটছাট করে কম করে ডিস্ট্রিবিউশন করে দেওয়া আর কি। তো ক্যাপিটালটাও আমি তখন রেশনিং করবো। কিভাবে করবো দেখবো। তো টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে the decision aims to maximize net present value given a single limiting factor, as with other decisions with one scarce resource. The opportunities should be ranked according to net present value per dollar invested, per pound invested. This measure is called the profitability index. এখানেও কিন্তু profitability index এর কথা চলে আসছে। আমরা কি করব? আচ্ছা, এখানে কিছু আন্ডারলাইন অ্যাজাম্পশন আছে, কিটা পড়ি, চাবিটা পড়ি। The objective of all capital rationing exercise is the maximization of the total net present value of the chosen projects cash flows at the cost of capital. আমার কাছে যতগুলো প্রজেক্টস থাকবে, অনেকগুলো প্রজেক্টের চয়েস থাকবে, তার মধ্যে আমি কিছু চুজ করে নেব যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম নেট প্রেজেন্ট ভ্যালু দিবে, আমার যে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে সেটা অনুযায়ী। দাস তাতে হবে কি, আমি আমার ক্যাপিটাল যে আছে, আমার যে লিমিটেড টাকাটা আছে, ফান্ডটাকে আমি সবচেয়ে বেশি খরচ করে, ওইটা মানে সর্বোত্তম ভাবে খরচ করে আমি বেশি ইনকাম করতে পারবো, বেশি আয় করতে পারবো। দাস ইট বিকামস নেসেসারি টু র্যাঙ্ক প্রজেক্টস। এই জন্য আমাকে র্যাঙ্কিং করতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কোনটা আগে করবো, তারপরে কোনটা করবো, তারপরে কোনটা করবো, র্যাঙ্কিং করা। দাস ইট বিকামস নেসেসারি টু র্যাঙ্ক প্রজেক্টস টু enable the optimum combination
টু বি আন্ডারটেকেন। কোন কোন প্রজেক্ট গুলো তখন আমি কম্বাইন করব, কম্বিনেশন করব। মনে করেন প্রজেক্ট 1 2 3 4 5 আছে, হয়তো দেখা যাচ্ছে প্রজেক্ট 2 3 আর 5 দিলে আমার বেশি নেট প্রয়োজন হয়, অথবা শুধু প্রজেক্ট 4 এ গিয়ে দেখা যায় সবচেয়ে বেশি নেট প্রয়োজন বলো, আমার পুরো টাকাটা প্রজেক্ট 4 এ দিতে পারবো, সবচেয়ে বেশি নেট প্রয়োজন বলো, তাহলে আমি ওটা দেবো। তাহলে এই হিসাবটাই হচ্ছে ক্যাপিটাল রেশনিং এর বিষয় আর কি। সেক্ষেত্রে আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা করবো। নেট প্রেজেন্ট ভ্যালুকে আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করবো। নেট প্রেজেন্ট ভ্যালুকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ভাগ করলে আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা বেরোবে। The optimal investment plan is determined by number 1 calculating a profitability index for each project. সবগুলো প্রজেক্টের জন্য আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা প্রথমে আমরা বের করে ফেলবো। নাম্বার 2 ranking the projects according to their profitability index. তখন আমরা র্যাঙ্ক করব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, কোনটা আগে, কোনটা সবচেয়ে বেশি, তারপর নেক্সট কোনটা, তারপর নেক্সট কোনটা, এভাবে করে করে আমরা র্যাঙ্কিংটা করব। আর নাম্বার 3 হচ্ছে অ্যালোকেটিং ফান্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্টস র্যাঙ্কিং আনটিল দে আর ইউজড আপ। এই হচ্ছে ভেরি সিম্পল। এক্সাম্পল দেখলে আরো বেশি মজা লাগবে। A company may undertake any of the following investment projects. Project A, B, C, D, E, F, G. Investment required হচ্ছে এ তে 3400, বি তে 2750, সি তে 2000, ডি তে 3000 দিছে। নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে দিছে 850, 725, 720, 680, 430, 400, 350। So in the next budget period there is only 9 million pound available for capital expenditure projects. Each project is divisible. কথাটা মনে রাখেন, এখানে মধ্যে ডিভাইজেবল। ডিভাইজেবল মানে কি বলেন তো? যেটাকে ভাঙা যায়, ডিভাইস করা যায়, মানে ভেঙে ভেঙে অনেক। হ্যাঁ বলেন শব্দটা কি? মানে বিভাজ্য স্যার, ভাগ করা যায়। হ্যাঁ বিভাজ্য। হ্যাঁ আমি চাইলে কমও নিতে পারি, বেশি দিতে পারি। ইচ প্রজেক্ট ইজ ডিভাইজেবল। তাহলে আমার 9 মিলিয়ন পাউন্ড আমার হাতে আছে ফান্ড। এখন আমার প্রজেক্ট এগুলা এবিসিডি এফ জি আছে। এখন আমি চুজ করব এবং নেট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। তাহলে এখন র্যাঙ্কিং মধ্যে দেখেন আপনি নেট প্রেজেন্ট ভ্যালু আমি যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করি তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, রিকোয়ারমেন্ট কি? ইফ দ্য কোম্পানি র্যাঙ্কস দ্য প্রজেক্টস অ্যাকর্ডিং টু দ্য হাইয়েস্ট নেট প্রেজেন্ট ভ্যালু, which projects will be undertaken, calculate the net present value. বলেন আপনারা দেখেন এখানে সবচেয়ে বেশি নেট প্রেজেন্ট ভ্যালু কার? ঈদ হওয়ার কথা স্যার। স্যার এ 850। সেকেন্ড কার? নাম্বার এর বেশি স্যার, নেট প্রেজেন্ট ভ্যালু বলতেছেন না স্যার? হ্যাঁ সেকেন্ড কার? ফার্স্ট হচ্ছে কে, সেকেন্ড কে? সেকেন্ড 800। সেকেন্ড বি, সাম বি। থার্ড কে? থার্ড হচ্ছে সি। পুরো র‍্যাঙ্কিং করে দিছে। আসলে র‍্যাঙ্কিং করে দিছে, করা আছে স্যার, এই র‍্যাঙ্কিংটা করে দিছে। আচ্ছা তাহলে আমার হাতে এখন ফান্ড ডিস্ট্রিবিউশন করব, বুঝছেন না? তাহলে আছে কত? 9 মিলিয়ন। 9 মিলিয়ন আছে। আর এখানে আমাদের কত মিলিয়নের কথা বলা আছে? এবার করেন এতে কি করবেন? র্যাঙ্কিং করে দেন। এই টাকাটা পুরো দেন। ও এই টাকাটা পুরো দিতে পারছি না আমরা? 850, এই 3400। এ বি সি সবই দেন। 9000 থেকে আপনার 9000 থেকে মাইনাস 3400 দেন আগে, গেল থাকে কত? 5600 বা 3400 যোগ 2750 যোগ 2000 করেন, কত হয়? এবিসি দিয়ে দেন। 850 থাকে স্যার। 850 টাকা এটা আমি ডি তে দিতে পারি, আমার 850 থাকে না, মানে এ তে দিলাম 3400, বি তে দিলাম 2750, সি তে দিলাম 2000, তাহলে মোট কত হয়? 3400 যোগ 2750 যোগ 2000, তাহলে 8150 বিয়োগ 9000 থাকলে 850 আমি দিতে পারি ডিতে। কিন্তু ডিতে আমার ইনভেস্টমেন্টের সুযোগ আছে 3400, কিন্তু দিতে পারবো কত? 850। হ্যাঁ 850। তো নেট প্রেজেন্ট ভ্যালু আমার তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত?
আমার এতে 850 নেট প্রেজেন্ট ভ্যালু, বিতে 825, সিতে 720, ডিতে গিয়ে 680 তো পুরো পাবো না। তাহলে ওই 850 ইনভেস্ট করলে 3400 ইনভেস্ট করলে আমার 680 নেট প্রেজেন্ট ভ্যালু হয়। তাহলে 850 ইনভেস্ট করলে কত হয়? তাহলে 850 ভাগ 3400 গুণ নেট প্রেজেন্ট ভ্যালু কত? 680। তাহলে কত হয়? কত হয়? 170 হয়। তাহলে এই আর কি, তাহলে 170 বাকিগুলো যোগ করলে আমার 850 যোগ 825 যোগ 720 যোগ 170, তাহলে 9000 পাউন্ড আমি ইনভেস্ট করে 2565 নেট প্রেজেন্ট ভ্যালু আর্ন করতে পারি। এটা ইজ দ্য হাইয়েস্ট। ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্কিং করলাম। এবার যদি কেউ একজন কথা বলছেন, আরো একজন কথা শুনতে পাচ্ছি আমি, প্লিজ একটু মাইক্রোফোনটা যদি আমাদের রিলেটেড না হয় তাহলে অফ রাখেন, আর আমাদের অঙ্ক রিলেটেড হলে অবশ্যই অন রাখবেন। এবার রিকোয়ারমেন্ট বি দেখেন, এটা আমরা রিকোয়ারমেন্ট এটা করলাম, which projects will be undertaken. Project requirement বিতে বলছে if the company selects projects according to their profitability index, calculate which projects will be undertaken, calculate the total net present value। এবার প্রফিটেবিলিটি ইনডেক্স করে যদি করি তাহলে কি দাঁড়ায়? আমি আপনাদেরকে এবার অঙ্কে নিয়ে যাই, সলিউশন নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। Oh, এক মিনিট। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা যেটা করলাম এতক্ষণ পর্যন্ত, এই যে এটা করলাম, এই করে করে আমরা প্রজেক্ট এ বি সি ডি পেলাম, আমরা এত করে করে 850 দিলাম ডিতে, আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পেলাম। আমাদেরকে বি রেকমেন্ড প্রফিট, যদি প্রফিটেবল ইন্ডেক্স বের করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখবো। দেখেন এখানে প্রজেক্ট এ বি সি ডি ই এফ জি সবই লিখছে। ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট বইতে যেমন অঙ্ক যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা দেখলাম 3400, 3700, 2000, 3000, 860, 950, 1250 অ্যাজ পার কোশ্চেন। নেট প্রেজেন্ট ভ্যালু অ্যাজ পার কোশ্চেন লিখে ফেললাম। এবার র্যাঙ্কিংটা পরে আসি। প্রফিটেবিলিটি তো নেট প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু র্যাঙ্কিংটা 1 2 3 4 5 6 7 দেওয়াই আছে, করে ফেললাম। এবার প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কিভাবে করতেছি? প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করেন, নেট প্রেজেন্ট ভ্যালুকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করেন, তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা বের হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু ভাগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা বের করতে পারছি। তাহলে 850 কে যদি 3400 দিয়ে ভাগ করে দেখেন 0.25 হয় কিনা। হবে স্যার, সমস্যা নেই। সবগুলো এরকম করে করে আমরা বের করলাম। তাহলে 806 কে এরকম সবগুলো, যেমন 1250, যেমন 860, 430 কে 860 দিয়ে ভাগ করলে 0.5 হবে, এটাই হবে। সো প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি র্যাঙ্কিং করি তাহলে কি দাঁড়াচ্ছে? 0.5টা হচ্ছে গিয়া সবচেয়ে ভালো 1, 0.42 সেকেন্ড, 0.36 থার্ড, 0.304, 0.285, 0.25 6 আর 0.207। তাহলে আমাদের ইন্ডেক্স র্যাঙ্কিংটা করলাম। তাহলে যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের র্যাঙ্কিংটা এইভাবে দাঁড়াচ্ছে। আমরা এই যে প্রজেক্ট ই এফ জি সি, এই যে প্রজেক্ট ই হচ্ছে ফার্স্ট, প্রজেক্ট ই হচ্ছে ফার্স্ট, প্রজেক্ট এফ হচ্ছে সেকেন্ড, এই যে ই এফ সেকেন্ড, এভাবে করে আমরা সবগুলো প্রজেক্ট সারলাম র্যাঙ্কিং অনুযায়ী, ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী সাজালাম। তাতে কি দাঁড়াইলো? তাতে এই যে লাস্টটা দেখা যাচ্ছে এটাকে আমরা ওই 1190 297.5, এটা কেমন আসলো? 1190 ডিভাইডেড বাই 340, মানে ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট করে দিচ্ছে
1190 কে 3400 ভাগ করে 18 গুণ করে দিচ্ছে, তো নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। সো এভাবে আমরা করে প্রফিটেবল ইন্ডেক্স ভ্যালু করলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে 3022 টাকা নেট প্রেজেন্ট ভ্যালু, আর নরমাল র্যাঙ্কিং অনুযায়ী করলে আমাদের আছে 2565 টাকা। তাহলে এ আর বি এর ডিফারেন্স দেখতেছেন, আমার 3022 টাকা এখানে পাচ্ছি, যদি প্রফিটেবল ইন্ডেক্স বের করে যদি করি তাহলে আমরা দেখতেছি আমাদের প্রেজেন্ট ভ্যালু হিসাব করলে প্রফিটেবল ইন্ডেক্স করলে 3022 টাকা হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু। এবং এতে যদি না র্যাঙ্কিং না যদি প্রফিটেবল ইন্ডেক্স বের না করে যদি র্যাঙ্কিং করি তাহলে আমাদের নরমাল র্যাঙ্কিং হিসেবে 2500 টাকা। তাহলে আসলে প্রফিটেবল ইন্ডেক্স করলে ইট ইজ মোর অপটিমাম লেভেল। সো এই হইলে কি মোটামুটি হ্যাঁ, সো এটা বোঝা গেছে ক্যাপিটালেশনটা? জি স্যার। এখানে আরো আছে, বোঝা গেছে। থ্যাংক ইউ। এখানে আরো আছে যে ডিলিং উইথ, এখন আমরা একটা করছি ডিভাইজেবল আপনার যে প্রজেক্ট গুলো নিয়ে না, যদি আমার যদি ইনডিভাইজেবল প্রজেক্ট যদি হয় তাহলে কি হবে? হ্যাঁ, যদি আমাদের প্রজেক্ট গুলো যদি ভাগ করা না যায়, ভাঙা না যায়, তাহলে সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ট্রায়াল এন্ড এরর বেসিসে আমাদের মানে হিসাব করতে হবে, একটু পড়লেই বুঝবেন। There may be scenarios where common sense has to come into play and this general rule has to be ignored. Consider the following example. A company has an investment limit of $800,000 and has to choose between the following three projects. Project A, B, C. Investment 6,000, 600, 500, 300. Inflow of present value 700, 560, 345 এবার দিয়ে দিচ্ছে। আবার নেট প্রেজেন্ট ভ্যালু 1,60,000, 45,000। আর প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স পিআই মানে প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স দেখা যাচ্ছে এ এর প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স 1.7, 1.17, বি এর 1.12, সি এর 1.15। তাহলে র্যাঙ্কিং এর মধ্যে এ হচ্ছে নাম্বার 1 র্যাঙ্কিং আছে পিআই অনুযায়ী, সি আছে 2 তে, বি আছে 3 তে। এখন দেখেন আমাদের কাছে টাকা আছে কিন্তু 8 লক্ষ, এটা $800,000। আমরা যদি যেহেতু র্যাঙ্কিং এ ফার্স্ট হচ্ছে কি এ, তাহলে আমরা তো এতে করতে পারছি যে ইনভেস্টমেন্ট 6,600 টাকা আছে তো 800, তাহলে আরো 200 আমাদের তো থেকে যাচ্ছে। এই 200 আমি কোথায় দিব? আর প্রজেক্টগুলো তো আমাদের ডিভাইজেবল না, ইনডিভাইজেবল। তাহলে আমি এই 600 যদি এতে দিই, 600 যদি আমরা এতে দিই, বাকি 200 তো আমরা কোথাও দিতে পারতেছি না, আনইউটিলাইজ করে থাকছে টাকাটা, তাই না? তাহলে কি হচ্ছে? তো দেখেন, তাহলে আমাকে আরো ট্রায়াল অ্যানালাইসিস করতে হচ্ছে যে আমি এটাকে কিভাবে আমি আরো মোর অথেন্টিক্যালি ইউজ করতে পারি। তাহলে দেখেন এখানে on the basis of the general rule, project A only would be selected since it has the highest profitability index. But this precludes any other projects generation and net present value of $1 lakh. এখানে 00 লেখছে, এখানে 1 হবে একটা, $1 lakh, and leaving $2 lakh in the of the capital limit uncommitted. ওই যে $2,000, $2 lakh আমরা কিন্তু তখন আনকমিটেড থেকে যাচ্ছে। Consequently, net present value is maximized by adopting two projects B and C. By adopting these two projects, we raise total net present value of 1 lakh plus. দেখেন আমরা যদি প্রজেক্ট এটাকে না নিয়ে যদি প্রজেক্ট বি এবং সি নিই, তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু দাঁড়াবে কিন্তু 60,000 যোগ 45,000, তাহলে $1,05,000 নেট প্রেজেন্ট ভ্যালু দাঁড়াবে। যদি আমরা প্রজেক্ট এ নিই, শুধু প্রজেক্ট এ নিলে আমাদের দাঁড়াচ্ছে 1 লাখ, আর প্রজেক্ট বি আর সি নিলে প্রজেক্ট এ যদি না নিই, র্যাঙ্কিং এ পিছনে থাকা সত্ত্বেও, লোয়ার র্যাঙ্কিং থাকা সত্ত্বেও যদি
আমরা প্রজেক্ট এটাকে বাদ দিয়ে যদি প্রজেক্ট বি এবং সি নিই তাহলে কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু একটু বেশি এবং আমাদের টাকাটাও ইনক্রিজ হলো, আমাদের ইনকামটাও বেশি হলো। বুঝছেন বিষয়টা? জি স্যার। Okay. In these circumstances, the objective can only be achieved by selecting from amongst the available projects on a trial or an error basis. যেটা আমি একটু আগে বলেছিলাম, because of the problem of the indivisibility, this may leave some funds unutilized. তারপরেও এখানে তো আমরা পুরোটাই মিলাই দিলাম 8,800,000 তারপরেও একেবারে এরকম করতে করতে আমরা হয়তো বা কিছু ফান্ড তারপরে আনবেস থেকেও যেতে পারে, সেটাই বলছেন। কনসিডার অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল কনসিডার করতে বলছে। এখানে বলছে যে পিকিউ এখানে যদি আগের যদি সে পিআই অনুযায়ী র্যাঙ্কিং করে এবং প্রজেক্ট এ সিলেক্ট করে, সেই ক্ষেত্রে এনপিভি পাচ্ছে 1 লাখ, কিন্তু তার আনকমিটেড থেকে যাচ্ছে 2 লাখ। এখন যদি অন্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে তাহলে সে তো প্রজেক্ট এ নিয়ে ওই 2 লাখ টাকা তো অন্য জায়গায় ব্যবহার করতে পারে। এখন তো সুযোগ আছে। আপনাকে তো ইনফরমেশন ওটা দেয় নাই, তাই না? জি স্যার। আপনাকে তো দেয় নাই। আপনার এখন বর্তমানে ইনফরমেশন 3টে প্রজেক্টের কথা বলা আছে। যদি আরো প্রজেক্ট থাকতো তাহলে আমরা ওগুলো কনসিডারেশন আনতে পারতাম, কিন্তু আমাদের তো আর প্রজেক্টের কোনো উপায় নেই। এই 3টের মধ্যে থাকতে হবে আমাদেরকে, ঠিক না? মনে করেন প্রজেক্টে এই 3টে অপশন আছে, এই 3টার মধ্যে থাকতে হবে। এই জন্যই আমরা যদি আরো করতে তাহলে আমরা আরো হিসাব করতাম, আরো টাকা করতাম। এত নয়েজ হচ্ছে কারো একটা ইয়ে থেকে, কারো একটা অনেক নয়েজ হচ্ছে, একদম প্লিজ বন্ধ করেন আপনারা কেউ। মাই গড, ক্লাস আর করতে হবে না আজকে, দেখছেন তো অবস্থা। এটা কাটটা বাজতেছে। রুজ্জামান ভাই প্লিজ একটু মিউট করুন। সবাইকে মিউট করে দিলে ভালো হয়, অনেকগুলো আনমিউট হয়ে আছে স্যার। না আমি মিউট করতে চাই না, আমি আপনারা মিউট করেন একটু প্লিজ, আমি তো আপনাদের রেসপন্স পাচ্ছি। নুরুজ্জামান ভাই একটা কি আওয়াজ উঠছে বেশি? মিউট করছে স্যার। মিউট করছে, এতক্ষণ পর্যন্ত কোনো খাওয়ার ছিল না আমার। এনিওয়েজ দেখেন, example PQ has 50,000 available to invest, its cost of capital is 10%, the following indivisible projects are available. 50,000 টাকা আছে, 10% capital cost of capital, প্রজেক্ট গুলো হচ্ছে কি 1 2 3 4 5, আউটলে হচ্ছে কি 20 10 15 30 25, আর রিটার্ন পার annum টু পারপিচুইটি হচ্ছে কি 1500 1500 3000 4500 4800। এখন আমরা থেকে আমরা কিভাবে এখন আমরা হিসাব করব, কিভাবে করা যায়? ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাদের কি করা, ফার্স্ট স্টেপ ইজ টু ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্টস। তো করে ফেলি আমরা। এই যে এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো 15,000 কেমন আসলো? যেহেতু পারপিচুইটি কে 1500 কে আমি যদি অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো আসবে। এটা আমরা আগে হিসাব করেছিলাম। সো 1500 ডিভাইডেড বাই 0.1 কত হয়? এখানে প্রজেক্ট 1 এ রিটার্ন পার অ্যানাম টু পারপিচুইটি 1500 ডিভাইডেড বাই 0.1 দিয়ে ভাগ করেন, কস্ট অফ ক্যাপিটাল ভাগ করলে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো আসবে 1500 ভাগ 0.1, দেন ইনিশিয়াল আউটলে 20,000, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো 1500 ভাগ 0.1, তাহলে 15,000 আসবে। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু -5,000। দ্বিতীয়তে 10,000 টাকা আউটলে, আর আমার রিটার্ন পার অ্যানাম টু পারপিচুইটি 1500 ডিভাইড বাই এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর 0.1, এটাও 15,000। সি তে 15,000 আউটলে, 3,000 হচ্ছে পারপিচুইটি পার অ্যানাম ডিভাইড বাই 0.1, 30,000। 4 এও 30,000 টাকা আউটলে, 5,400 টাকা হচ্ছে কি আমার পারপিচুইটি পার অ্যানাম ডিভাইড বাই 0.1, তাহলে 54,000। 5 এ 25,000 আউটলে, 4,800 পারপিচুইটি ডিভাইড বাই 0.1, তাহলে 40,000 টাকা। তাহলে নেট প্রেজেন্ট কার কত সেটা আমরা এই যোগ করে পেয়ে গেলাম। সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে 4 এর। আচ্ছা না স্যার। আচ্ছা
এরপরে the approach is then one of considering all possible combinations of project under the investment of limit of 50,000 টাকা। এখন আমরা হিসাব করে দেখব যে কোনটা আমরা এখন ট্রায়াল এন্ড এরর বেসিস করে কোনটা ফিট করব। দেখা যাচ্ছে the optimum selection of projects is as follows 235। যদি আমরা 235 তাহলে 2 তে আমাদের আউটলেট 10,000, 3 তে 15,000, 5 এ 25,000, তাহলে 10 5 15 25 25 25 50 করে ফেললে আমাদের সবচেয়ে বেশি ইনকাম 5,000, 15,000, 23,000, টোটাল নেট প্রেজেন্ট হচ্ছে 43,000 টাকা। আর যদি আমরা যদি সবচেয়ে বেশি এখানে 24,000 যদি হয়, যদি এটা ধরি তাহলে কি হতো? তাহলে হয়তো বা ভাঙাচড়া হয়ে যেত, আমি মিলাতে পারতাম না, 50,000 আমরা তখন মিলাতে পারতাম না। পারতাম? দেখেন তো আপনারা একটু, এখানে সবচেয়ে বেশি 24,000 বা 23,000 যদি এগুলো নিতাম তাহলে আমার তো 50,000 টাকা মিলাতে আমার কষ্ট হয়ে যেত। 30,000 নিলে স্যার ওইখানে আবার প্রজেক্ট 1 20,000 ছিল, 50,000 ঠিকই হতো, কিন্তু আপনার তো এনপিভি মাত্র 19,000 হতো স্যার, এই জন্য ওটা তো নিয়ে যেত না। ওই জন্য নেওয়া যাচ্ছে না। সো আমরা তখন বেস্ট হচ্ছে 235, 2 তে আমার 5,000 এনপিভি, 3 তে 15,000 এনপিভি, 5 এ 23,000 এনপিভি, 50,000 টাকা আউটলে মিলাতে পারছি, আর আমার নেট প্রেজেন্ট ভ্যালু ভালো আসছে। এই ট্রায়াল এন্ড এরর বেসিস স্যার আনইউজড ফান্ড থাকলে তখন নীল। আর যদি আনইউজড, যদি এরকম ট্রায়াল করার পরে যদি বেস্ট অপটিমামটা বের করার পরে যদি কিছু আনইউজড ফান্ড থেকে যায়, তাহলে আমি এটা বলে দিই যে আনইউজড ফান্ড ভাই তারপরে 2,000 টাকা মিলাতে পারেনি, আর 3,000 টাকা 5,000 টাকা মিলাতে পারেনি। হ্যাঁ, তো সেরকম থাকতে পারে। সো দিস আর অ্যাকচুয়ালি মানে কি বলবো, কেসেস আর কি। আমাদেরকে এগুলা এই ধরনের উদাহরণগুলো দিয়ে বোঝাবার জন্য দিছে যে so that we can understand the situations এবং আমাদের ডিসিশন মেকিং গুলো যেন আমাদের সুন্দর হয়। সো এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ক্যাপিটাল রেটিং সম্বন্ধে মোটামুটি আইডিয়া হয়ে গেছে সবার? কোন প্রশ্ন আছে কারো? হোপফুলি সবাই বুঝছেন, রেসপন্স করেন, প্রয়োজনে আমি আবার বোঝাবো। জি স্যার, বুঝছি স্যার। এগুলো তো স্যার সহজই স্যার, কমপ্লেক্স তো নাই স্যার। কমপ্লেক্সিটি কিছু নাই। আপনারা এখানে রিয়েলি, এখানে আমি প্রথম থেকে বলেছি যে এই সাবজেক্টের ভিতরে এখানে কম্পিটিশনাল কমপ্লেক্সিটি কিছুই নাই। তবে এখানে যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই ফুল কনসেপ্ট নিয়ে পরীক্ষা হলে যাবেন, যেখান থেকে যে প্রশ্নই করুন না কেন। আপনার যদি এই বইটা যদি 100% যদি আপনার নলেজে থাকে, ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না। হ্যাঁ, সো ওই সাহস থাকবে তখন। আপনি যদি পুরো কভার করেন তাহলে মনে সাহস থাকবে যে আপনি তো সবই জানেন। সো এখানে বাইরের কিছু নেই, না জানার কিছু নেই। সুতরাং যখন আপনার কনফিডেন্স নিয়ে যখন আপনি পড়বেন প্রশ্নগুলো, ইনশাআল্লাহ তখন দেখবেন যে অনেক ইজিলি আপনি আনসার করতে পারছেন। সো এই মোটামুটি। তারপর আছে এবিসি ইন লঙ্গার টার্মস, এগুলো আর কিছুই না, দুটা পৃষ্ঠা আছে এখানে বলে। এবিসি হচ্ছে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং সম্বন্ধে জেনেছিলাম, আমরা করেছি প্রথম চ্যাপ্টার 5 এ করেছি অ্যাক্টিভিটি বেস কস্টিং। তো অ্যাক্টিভিটি বেস কস্টিংটাও ডিসিশন মেকিং আসে। অ্যাক্টিভিটি বেস কস্টিং ডিসকাস ইন আর্লিয়ার চ্যাপ্টার। তো এগুলা আর আমি না পড়ি, এখানে তেমন কিছু নাই, আপনারা একটু পড়বেন জিনিসগুলো, থিওরিটিক্যাল একটা পৃষ্ঠা আর কি। তারপর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। কোয়ালিটেটিভ ফ্যাক্টরসটা হচ্ছে কি আপনার, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ফ্যাক্টর হচ্ছে কি, দ্য এমফাসাইজ in this chapter has been on investment appraisal as a computational exercise. Known numbers are inserted into formula and a numerical result is produced. But in reality, investment decisions are also influenced by many qualitative factors that must also be borne in mind in the investment appraisal exercise. কথা বুঝছেন? আমরা যা করেছি এই চ্যাপ্টারের মধ্যে সব কোয়ান্টিটেটিভ বিষয়গুলো নিয়ে আমরা করেছি। হ্যাঁ, কিন্তু মানে সংখ্যাগত দিয়েই বিচার করেছি স্যার, যে কিন্তু আসলে consider the typical example of the proposed purchase of a new machine in a manufacturing plant. The machine offers both
quantitative and qualitative costs and benefits as below. কি হয় quantitative কস্টের মধ্যে quantitative cost include মধ্যে the purchase price of the machine, installation and the training cost. তারপর quantitative benefits এর মধ্যে cost and benefit. Quantitative cost হচ্ছে কি purchase price, installation cost, training cost, আর quantitative benefits হচ্ছে কি lower direct labor cost, lower scrap cost, lower stock cost. আর qualitative cost and benefit কি আছে? Qualitative cost এর মধ্যে আছে increased noise level. আমি কোয়ালিটি যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমার কস্ট কি, কোয়ালিটেটিভ কস্ট কি, আমার ইনক্রিজ নয়েজ লেভেলটা অনেক বেশি উচ্চ, তাহলে কিন্তু এটা কোয়ালিটি ওয়াইজ আমার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো লোয়ার মোরাল ইফ এক্সিস্টিং স্টাফ হ্যাভ টু বি মেড রিডান্ডেন্ট, যদি আমার স্টাফ যদি ছাঁটাই করতে হয় তাহলে এটা লোয়ার একটা মোরাল একটা বিষয়, এটা মনিটরি ভ্যালু চলেছে। এটা হচ্ছে কোয়ালিটেটিভ কস্ট। তারপর কোয়ালিটেটিভ বেনিফিটস কি? বেনিফিটস হচ্ছে রিডাকশন ইন প্রোডাকশন ডেভেলপমেন্ট টাইম, ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড সার্ভিস, increase in manufacturing flexibility. Because the qualitative factors are difficult to state in numerical terms, they are conventionally ignored in the investment appraisal exercise. However, such an approach is flawed. If a person asks you to carry out the DCF analysis, discounting cash flow analysis, and then comment on what you have done, be certain to point out the qualitative factors that could additionally be brought into the decision. So এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাপিটাল বাজেটিং, প্রজেক্ট অ্যাপ্রেজাল, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের সমস্ত বিষয়গুলো আমরা কভার করলাম। এই চ্যাপ্টার 12 and 13 রিয়েলি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এই চ্যাপ্টার 12-13 থেকে অবশ্যই অঙ্ক আসবে, এতে কোনো সন্দেহ নেই। ভালোভাবে করবেন। আমি যেটা করেছি, আই হোপ আপনাদেরকে আমি সম্পূর্ণ এই দুটো চ্যাপ্টারের সম্পূর্ণ যেই আপনার মানে টেকনিক্যাল বিষয়গুলো আছে, প্যারামিটারস গুলো আছে, সবগুলো আপনাদেরকে আমি আমার সর্ব ক্ষমতা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বাট যদি আপনারা প্র্যাকটিস না করেন, না মাথায় নাও থাকতে পারে, থাকবার না থাকার সম্ভাবনা বেশি, সুতরাং প্র্যাকটিসটা কিন্তু করতে হবে এবং এই টাইমটাকে কাজে লাগাতে হবে। আপনার টাইম, আমার টাইম, দুইজনের টাইমই খুব ইম্পর্টেন্ট। আপনারাও অফিস করে এসে ক্লাস করেন, অনেক স্টুডেন্ট, ফুল টাইম স্টুডেন্ট আছেন, আমিও আমার একটা ভ্যালুয়েবল টাইম অন্যদিকে না দিয়ে আপনাদের জন্য আমি ইনভেস্ট করতেছি, এবং এটা সাকসেস হবে যদি আপনারা এটাকে যদি কাজে লাগাতে পারেন। আদারওয়াইজ সবগুলোই আপনার টাইম, আমার টাইম, সবগুলোই অপরচুনিটি কস্ট নষ্ট হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার সামারি। আমরা সেনসিটিভ অ্যানালাইসিস করছি, রিলেভেন্ট ক্যাশ ফ্লোস করছি, রিপ্লেসমেন্ট ডিসিশন করছি, অ্যাডভান্স নেট প্রেজেন্ট ভ্যালু করছি, ক্যাপিটাল রেশনিং করছি, ট্যাক্স করছি, ট্যাক্স ইনফ্লেশন করছি, ট্যাক্সের মধ্যে আবার ক্যাপিটাল রেশনিং করছি, ট্যাক্স চার্জ করছি, মানি মেথড, ইফেক্টিভ মেথড, ইনফ্লেশনের মধ্যে করেছি। সো এই মোটামুটি চ্যাপ্টার। তো আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাব, কারণ সময় আছে আজকে আমাদের। ও মাই গড, একটু ওয়েট করেন। তো ক্যাপিটাল বাজারিং নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাই। আপনাদের কি কোন রকম এটাতে কেমন লাগলো এই ক্লাসটা করতে? আপনাদের মন্তব্য শুনতে চাই, ইন্টারেস্টিং কিনা বলেন। স্যার বলেন। আমি স্যার মুখিয়েছিলাম এটা চ্যাপ্টার আপনার কাছ থেকে বোঝার জন্য আর কি। আমি ব্যাংকে জব করি, তো মানে এই ইস্যু নিয়ে অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছে বিভিন্ন ইন্টারভিউতে বলেন, বা কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউতে গিয়েছি, ওখানে আমাকে পদ্মা সেতুর আইআরআর জিজ্ঞেস করছে। পদ্মা সেতুর আইআরআর আমি কনসেপচুয়ালি যতটুকু পারি বুঝিয়ে এসেছি, কারণ আইআরআর তো আর ইনস্ট্যান্টলি ক্যালকুলেট করে বলা সম্ভব না। তো তখন থেকে ওয়েট করতেছিলাম যে এই চ্যাপ্টারটা ভালোভাবে আপনার কাছ থেকে বুঝবো। অনেকটা ক্লিয়ার হয়েছে স্যার, আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন। কিন্তু ওইটা তো একটু কাজে লাগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একেবারে সারা জীবনের জন্য যেন এটা হয়ে যায় আর কি, আজকে কালকের মধ্যে হয়ে যায়। আমি অনেক কোশ্চেন ফেস করছি স্যার এই ক্যাপিটাল বাজেটিং নিয়ে। প্রত্যেক জায়গাতেই আপনি আপনার চাকরি জীবন বলেন আর ব্যবসায়িক জীবন বলেন, আপনার এটা লাগবে। ভেরি ইম্পর্টেন্ট। আর আমি প্রথম দিন থেকে কিন্তু একটা কথা বারবার আপনাদের বলেছি, ডোন্ট কনসিডার ইয়োর চাকরি অ্যাজ এ চাকরি। কখনোই মনে করবেন না যে আপনার চাকরিটা আপনি চাকরি করতেছেন। কনসিডার দ্যাট অ্যাজ ইয়োর ওন বিজনেস। নিজের অভিজ্ঞতা নিয়ে।
তাহলে দেখবেন যে আপনার কাজ করতে এত মজা লাগবে। হ্যাঁ, মানে ফার্স্ট থিং ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ মানে আপনি ইউ হ্যাভ টু টেক ইট রিলিজিয়াসলি। আপনি রিলিজিয়াসলি নিতে হবে যে এটা আমরা বলি না যে রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দেয়, কার রিজিক করতে কিভাবে আসে আল্লাহই ভালো জানে। দায়িত্ব হ্যাঁ। হিসেবে নেই আর কি স্যার। একদম রিলিজিয়াসলি নেবেন যে আল্লাহ তাআলার তরফ থেকে আমাকে কাজটা আল্লাহ করতে দিচ্ছে আমাকে। সো সেভাবে যখন চিন্তা করবেন দেখবেন যে কাজ করতে মজা লাগবে তখন। আর চাকরিতে আপনি যদি মনে করেন আমি চাকরি করতেছি, আসবো যাবো বেতনটা পাবো, আমার কি যায় আসে, নো, নেভার থিঙ্ক অফ দ্যাট। কখনো এরকম চিন্তা করবেন না। সবসময় চিন্তা করবেন না আমার নিজের ব্যবসা, এটা দিস ইজ মাই ওন বিজনেস। কাজের ওনারশিপ নেই আর কি স্যার। তখন আপনি ওনারশিপটা হয়ে যাবে। তখন আপনি চাকরির এনভায়রনমেন্টটাকে ভালো করার দায়িত্ব আপনারও আছে। সো এই আর কি। তাহলে আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আমাদের খুবই আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আপনাদের সামনে খোলা আছে এটা? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি আওয়াজ করে খালি? হ্যাঁ, সো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট জানবো। ভেরি ইজি, ভেরি ইন্টারেস্টিং। আমাদের কিন্তু হার্ড পার্ট অফ দ্য সাবজেক্ট কিন্তু অলরেডি উই হ্যাভ কভার্ড। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা বেশি টেনশন নাই, খুব সহজে আমরা একটা পার করে দিতে পারবো। 2-4-5টা চ্যাপ্টার আছে আমার মনে হয়, এবং চ্যাপ্টারগুলো ছোট ছোট চ্যাপ্টার, পারলে একদিনে 2-3টা করে কভার করতে হবে আমাদেরকে। আর সময় আমাদের 2-3-4টা ক্লাস আছে, বেশি ক্লাসও নেই, তো ইনশাল্লাহ পারবো আমরা। সো হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সম্বন্ধে কেউ জানেন আপনারা? একটু বলুন তো, হোয়াট ইজ দিস? Sir, working capital is a part of capital which is required to complete the whole operating cycle of a business entity while maintaining a sufficient amount of cash, inventory. Fantastic, thank you very much. সো আমরা আসলে কম বেশি মনে হয় সবাই জানি আসলে ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে, তো আমরা এটাই কভার করবো। 4-5টা চ্যাপ্টার আছে, ছোট ছোট চ্যাপ্টার, আমরা দেখি কিভাবে আগাতে পারি আর কি। সো আমাদের এখানে জানবো, আমরা এই চ্যাপ্টারে জানবো লার্নিং অবজেক্টিভ হচ্ছে আমাদের অ্যানালাইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন এন্ড আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। আর এখানে যেটা কম্পোনেন্ট আছে এই হচ্ছে কি explain the importance of cash flow and working capital management. Importance of cash flow. Explain the importance of cash flow. Cash flow. দেখেন ক্যাশ টাকাটা যে ফ্লো হয় সেটা, ওটা ইম্পর্টেন্সটা কি এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা কিভাবে করা যেতে পারে। দেন বি হচ্ছে কি ইন্টারপ্রেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস ফর বিজনেস সেক্টরস। ওয়ার্কিং ক্যাপিটাল কত রেশিও করা যায় সেটাকে ইন্টারপ্রেট কিভাবে করবো আমরা, কিভাবে এটাকে আমাদের বিজনেসের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওগুলোকে কিভাবে আমরা ইন্টারপ্রেট কিভাবে করবো, ওর সম্বন্ধে মন্তব্য কিভাবে করবো, কি বুঝবো, কেমনে বুঝবো, রেশিওগুলো দেখে কিভাবে বুঝতে পারবো, এই হচ্ছে মোটামুটি কথা। লেটস সি চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অবজেক্টিভস, ক্যাশ অপারেটিং সাইকেল, এলিমেন্টস, লেংথ, ক্যালকুলেশন, ইউজ। আর ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিসের মধ্যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস, অপারেটিং সাইকেল, লিকুইডিটি। অপারেটিং সাইকেল দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর মধ্যে অপারেটিং সাইকেল, লিকুইডিটি এগুলো আছে। তো এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল কি আছে? আমাদের এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল আসলে বেশি কিছু নাই। Working capital is the capital available for conducting the day-to-day operations of an organization. Normally, the excess of current assets over current liabilities. Current assets কি এবং current liabilities কি, এগুলো হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল মূল বিষয়। এগুলো আমরা জানার চেষ্টা করব, খুব বেশি কিছু না, কয়েকটা আইটেম মাত্র। Working capital management is the management of all aspects of both current assets and current liabilities to minimize the risk of insolvency while maximizing the returns on assets. এখানে দেখেন একটা ফ্লো করে দিচ্ছে। ডিফারেন্স হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল, কিসের ডিফারেন্স?
এই যে ইনভেন্টরি, রিসিভেবলস, ক্যাশ এন্ড ব্যাংক, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। আর রিকারিং ফান্ডিং কনসিডারিং রিডিউসিং লেভেলস। আচ্ছা, আর পেয়েবলস অফ ব্যাংক ড্রাফটস, এটা হচ্ছে লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস হচ্ছে গিয়া ডিফারেন্স হচ্ছে গিয়া ওয়ার্কিং ক্যাপিটাল। ফান্ডিং, রিকোয়ার ফান্ডিং, কনসিডার রিডিউসিং লেভেলস। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের ফান্ডিং লাগে এবং লেভেলটা কনসিডার রিডিউসিং লেভেলস। আর লাইবিলিটির মধ্যে প্রোভাইড ফান্ডিং, কনসিডার ইনক্রিজিং লেভেলস। কস্ট অফ ফান্ডিং which can be expressed or the opportunity cost or lost investment opportunities because cash is tied up and unavailable for other use. Working capital এর মধ্যে the objectives of working capital কি আছে? এই দেখেন, working capital balancing act, liquidity versus profitability, balancing act একদম সমান সমান। liquidity মানে ক্যাশ টাকাটা হচ্ছে লিকুইডিটি বা ক্যাশ ইকুইভ্যালেন্ট যে টাকাগুলো লিকুইড, আর প্রফিটেবিলিটি, এই দুটোর মধ্যে ব্যালেন্সিং করাটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ব্যালেন্সিং অ্যাক্ট। লিকুইডিটি হচ্ছে এনশিওরিং কারেন্ট অ্যাসেটস আর সাফিসিয়েন্টলি লিকুইড টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইনসলভেন্সি, দেউলিয়া হওয়ার থেকে বেঁচে গেলেন যদি আপনার খুবই কুইকলি যদি আপনার ক্যাশ টাকা থাকে বা ক্যাশ টাকাটা করে নিতে পারেন শর্ট ইনভেস্টমেন্ট থেকে। আর প্রফিটেবিলিটি হচ্ছে ম্যাক্সিমাইজিং দ্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ম্যাক্সিমাইজ করা, হেন্স মিনিমাইজিং ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যদি ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে আমার ম্যাক্সিমাইজ করা যাবে রিটার্ন অন ক্যাপিটাল। এখানে দেখেন লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। Fill in the blanks in the table to identify the advantages of having more or less working capital. And the inventory plus receivable plus cash সমান সমান current assets minus trade payables সমান সমান working capital. Keeping high হলে কি হবে, keeping low হলে কি হবে, এগুলো আপনাদের ফিল আপ করতে বলছে, সলিউশন দেওয়া আছে, একটু পড়বেন, এটা কোনো অসুবিধা নেই, আমার পড়ার দরকার নেই। Profitability and versus liquidity. The decision regarding the level of overall management in working capital is cost benefit trade-off. Cost benefit trade-off. হচ্ছে কি আপনার liquidity versus profitability or cash flow versus profit. So cash flow versus profit key, it is worthwhile stressing the difference between the cash flow and profits. Cash flow is as important as profit. Unprofitable companies can survive if they have liquidity. Our profitable companies can fall if they run out of cash to pay their liabilities, যেমন wages, amounts due to suppliers, overdraft, interest, etc. Our profitability versus liquidity মধ্যে বলছে liquidity in the context of working capital management means having enough cash or ready access to cash to meet all payment obligations when these fall due. The main source of liquidity are usually by cash in bank, short-term investment, cash inflow from normal trading, overdraft facility, etc. etc. তারপর আপনার the financing decision গুলো কিরকম হয়, তিন রকম হয়। ফাইন্যান্সিয়াল ডিসিশন, there are three possible policies to exist. এটা হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ, এটা হচ্ছে এগ্রেসিভ অ্যাপ্রোচ, এটা হচ্ছে মডারেট অ্যাপ্রোচ। দুইটারই কনজারভেটিভ এবং এগ্রেসিভের মাঝামাঝি একটা মডারেট অ্যাপ্রোচ। এগুলো আপনারা একটু অবশ্যই পড়বেন, সো দ্যাট আপনাদের কনসেপ্টগুলো অনেক সুন্দর হবে। আমি আর পড়ছি না এগুলোতে। দেন আসেন ওভার ট্রেডিং। এটা ইম্পর্টেন্ট, এটা একটু আমি আলোচনা করি। Shortening the working capital cycle. A number of steps could be taken to shorten the working capital cycle. Working capital cycle is cycle কতটা আবার আসছে এখানে। হ্যাঁ, working capital cycle কি জিনিস সেটা আমরা একটু পরে জানবো। মানে পুরো ওয়ার্কিং ক্যাপিটালটা কতদিনের মধ্যে ঘুরে, ক্যাশ টাকাটা ইনভেন্টরিতে যায়, পারচেজ করি আমরা, র মেটেরিয়াল পারচেজ করি, ওখান থেকে ফিনিশ গুডস যায়, ওয়ার্কিং প্রসেস থাকে, ফিনিশ গুডস যায়, ওখান থেকে বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে আবার টাকাটা আমাদের কাছে আসে। এই যে সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল, হ্যাঁ ক্যাশ কনভার্সন সাইকেলের মতো। নাম্বার অফ স্টেপস টু বি টেকেন টু শর্টেন। যদি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা যদি আমাদের ছোট থাকে তাহলে আমাদের জন্য ভালো।
তাহলে কি করতে হবে? স্টেপগুলো কি? রিডিউস র মেটেরিয়ালস ইনভেন্টরি হোল্ডিং। যদি র মেটেরিয়াল কম থাকে তাহলে ক্যাশ টাকা কম, তাহলে রিডিউস করব। দেন অবটেন মোর ফাইন্যান্স ফ্রম সাপ্লায়ার্স বাই ডিলেইং পেমেন্টস। সাপ্লায়ার থেকে যদি আমি দেরি করে পেমেন্ট করতে পারি তাহলে ক্যাশ টাকা আমার থাকবে, তাহলে আমার এটা ফাইন্যান্সটা আমার ভালো হবে। হ্যাঁ, সেখানে তাহলে আমরা সেটা চেষ্টা করব। তারপরে আসলে রিডিউস ওয়ার্ক ইন প্রগ্রেস বাই ইমপ্রুভিং প্রোডাকশন টেকনিক্স অ্যান্ড এফিসিয়েন্সি। যদি প্রোডাকশন আমাদের যদি ওয়ার্কিং প্রসেসে যদি আমাদের যদি ইনভেন্টরিতে মাল আটকে থাকে, তাহলে আমার টাকা ইনভলভ হয়ে থাকলো, টাকাটা ক্যাশ করতে পারতেছি না, তাহলে ওয়ার্কিং প্রগ্রেসটা আমার রিডিউস করতে হবে। হ্যাঁ, র মেটেরিয়াল যেরকম রিডিউস করতে হবে ইনভেন্টরিটা, ওয়ার্কিং প্রসেসে ইনভেন্টরিটাও রিডিউস করতে হবে। তারপরে রিডিউস ফিনিশ গুডস ইনভেন্টরি, ওইটা একই কথা। ফিনিশ গুডসটা হয়ে গেল, মাল বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে ফেলতে আমাদের জন্য হলে আমাদের টাকাটা তাড়াতাড়ি চলে আসলো। তারপরে রিডিউস ক্রেডিট গিভেন টু কাস্টমার্স বাই ইনভয়েসিং এন্ড ফলোইং আপ আন্ডারস্ট্যান্ডিং অ্যামাউন্টস মোর কুইকলি। হ্যাঁ, ক্রেডিট দিয়ে আমরা কাস্টমারকে যে দিছি সেটাকে রিডিউস করতে হবে, বাকি বিক্রি করে কম করবো। তারপর ডেপ ফ্যাক্টরিং। ডেপ ফ্যাক্টরিং কি জিনিস? আমি ফ্যাক্টরিং একটা কথা আছে যে মানে আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে হয় এটা বেশি, বা অন্যান্য ইতে হয়, আমি বাকিতে মাল এলসিতে করলাম, ওটা ফ্যাক্টরিং করে এলসিটা ভাঙায় নিয়ে মাল বা অ্যাডভান্স আমি কোনো একটা ব্যাংকের ফ্যাক্টরিং কোম্পানি থাকে, ব্যাংক বা অন্য কোনো আছে, তারা ফান্ডটা দিয়ে দেয়, আমার সাথে বিজনেস ডিল হলো। এটাকে স্যার ব্যাক টু ব্যাক এলসি বলে স্যার, মাস্টার এলসির এগেইনস্টে। না, এটা বিল পারচেজ। এটা ফ্যাক্টরিং মানে হচ্ছে কি আপনার যে এটা ফ্যাক্টরিং নিয়ে পরে আমাদের আলোচনা আছে, তখন আলোচনা করবো। আপাতত মাথায় রাখেন যে আমার লেনদেনটাকে আমি ক্যাশ করে ফেলতে পারছি। কোন একটা ডেলিভারি দিয়ে যে বিলটা পেলাম স্যার, সেটা ব্যাংক কিনে নেয় আর কি, ব্যাংকও করে দিতে পারে, বা ফ্যাক্টরিং কোম্পানি থাকে, বা ফ্যাক্টরিং কোম্পানি থাকে, অনেকগুলো কোম্পানি শুধু ফ্যাক্টরিং করে, এরকম কোম্পানি থাকতে পারে। সো এইভাবে করে করে আমাদের এই নাম্বার অফ স্টেপস, যেটা আমার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটাকে কমে ফেলতে পারি। তারপর ওভার ট্রেডিং হচ্ছে কি? ওভার ট্রেডিং হচ্ছে কি ইনক্রিজ প্রফিটেবিলিটি এন্ড দ্য নিড ইনক্রিজ ইনভেস্টমেন্ট কারণ নন-কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। হেলদি ট্রেডিং গ্রোথ। If the business does not have access to sufficient capital to fund the increase, it is said to be over trading. This can cause serious trouble for the business as it is unable to pay its business creditors. এবার আসেন liquidity. Working capital ratios, liquidity. So two key measures, the current ratio and the quick ratio, are used to assess the short-term liquidity. Generally, a higher ratio indicates better liquidity. যেমন current assets divided by current liabilities, এটা হচ্ছে current ratio. Current ratio হচ্ছে current asset কে current liability ভাগ করলে হয়, আমি যেটা রেশিও পাই সেটাকে বলে কারেন্ট রেশিও। আর হচ্ছে কুইক রেশিও, যে কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে কুইক রেশিও। আমি একটু এক্সপ্লেইন করবো জিনিসগুলো আপনাদের কাছে। যেমন আপনি যদি মেজার অফ 2:1 কারেন্ট অ্যাসেটকে যদি আমি কারেন্ট লায়াবিলিটি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এই মেজার অফ 2:1 মিনস দ্যাট কারেন্ট লায়াবিলিটিস ক্যান বি পেইড টুয়াইস ওভার আউট অফ existing current assets. আমার যা কারেন্ট অ্যাসেট আছে, যদি আমার রেজাল্ট 2:1 হয় তাহলে আমার কারেন্ট লায়াবিলিটিকে আমি twice can be paid twice. Current liabilities can be paid twice. A measure of 2:1 means a রেশিওতে কারেন্ট রেশিওতে 2:1 যদি রেজাল্ট আসে means that the current liabilities can be paid twice. দুইবার পেড করা যাবে over out of existing current assets. আমাদের যে আগের আলোচনাতে একটা জিনিস নিশ্চয় আপনি খেয়াল করছেন, বেশিরভাগ জিনিস কিন্তু আমাদের যে ইনভেন্টরিতে আটকে থাকে, যে র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ প্রোডাক্ট, তিনটা ইনভেন্টরির কথা এখানে বলা আছে। সো এগুলা একটু মাথায় রাখেন, একটু পরে আর একটু জিনিসটা নিয়ে আর একটু আলোচনা আছে। তো কুইক রেশিও, কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লায়াবিলিটিস, আর কুইক রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি। সমস্ত ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট বাদ দিয়ে যা থাকবে ওই টাকাটা হচ্ছে কুইক অ্যাসেট রেশিও। আমরা কুইকলি টাকাটা আমি ক্যাশ করতে পারছি। যেমন ক্যাশ টাকা, কেমন আমার মনে করেন আমার শেয়ারের মার্কেটে বিক্রি করছি, কিনছি, কিছু ইনভেস্টমেন্ট আছে, কিংবা ফিক্সড ডিপোজিট আছে, হ্যাঁ, কিংবা সঞ্চয়পত্র আছে, এগুলা যে কুইকলি আমি টাকাটা ক্যাশ করতে পারছি। কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি আইটেমটাকে আমি কুইকলি ক্যাশ করতে পারি না, ইনভেন্টরির মধ্যে টাকা আটকে থাকে আমাদের। সো এই জন্যই কুইকলি অ্যাসেটস মাইনাস কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি যা থাকবে
বাকি কারেন্সিটা কিন্তু কুইকলি আমি ক্যাশ করতে পারবো। সো ওই কুইকলি ক্যাশ করতে কত টাকা পাচ্ছি সেটাকে কারেন্ট লায়াবিলিটিস ভাগ করলে যা আসবে তা হচ্ছে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও। A measure of 1:1 means that the company is able to meet existing liabilities if they all fall due at once. যদি আমার existing liability আছে আমি সম্পূর্ণটাই পেমেন্ট করতে পারবো যদি আমার at least যদি 1:1 থাকে কুইক মানে কুইক রেশিওটা। এই হচ্ছে বিষয় আর কি। এখানে আমি আসলে খুব বোঝাবার কিছু নাই, ভেরি ইজি বিষয়গুলো। তারপরে আসেন ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। সাইকেলটা কি জিনিস দেখেন, ক্যাশ টাকাটা পেমেন্ট টু সাপ্লায়ার্স পেবল হয়ে গেল, ক্যাশ টাকাটা র মেটেরিয়াল কিনলাম, র মেটেরিয়াল থেকে আবার ওয়ার্কিং প্রসেসে আসলো, ওয়ার্কিং প্রসেস থেকে ফিনিশ গুডস হইলো, ফিনিশ গুডস থেকে আবার রিসিভেবল হলো, মানে মাল বিক্রি করলাম, রিসিভেবল হইলো, রিসিভেবল হলে মানে মাল বিক্রি করার পরে সেলস করার পরে আমার ক্রেডিট হওয়ার পরে রিসিভেবল থাকলো, রিসিভেবল থেকে আবার ক্যাশ হইলো। এই হচ্ছে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তো টাইমলাইন পারচেজ সেলস রিসিভস ফ্রম রিসিভেবলস। Calculation of the working capital cycle. This is important. Working capital cycle. কিভাবে ক্যালকুলেশন করব? For a manufacturing business, the working capital cycle is calculated as follows. Raw materials holding period. দেখবেন carefully দেখেন, raw materials holding period মানে কতদিন পর্যন্ত raw material টাকে আমরা হোল্ড করতেছি, less payables payment period। আমরা যে raw material কিনছি ওটা যে আমার টাকা দিতে হবে ওটা হচ্ছে পেয়েবল পেমেন্ট করার জন্য কতদিন লাগতেছে আমার, সেটাকে আমি র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড লেস পেয়েবলস পেমেন্ট পিরিয়ড। তারপরে ওয়ার্কিং প্রসেস হোল্ডিং পিরিয়ড, ওয়ার্কিং প্রসেসে আমার কত টাকা আটকে আছে সেটার জন্য কতদিন সময় লাগতেছে সেই পিরিয়ডটা। তারপরে ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড, মাল শেষ করে ফেলছি, ফিনিশ গুডস হয়ে গেছে, কতদিন মধ্যে হোল্ড করতেছি সেই পিরিয়ডটা, সেই টাইমটা। তারপর রিসিভেবলস কালেকশন পিরিয়ড, এবার মাল বিক্রি করছি টাকা আসতে কতদিন লাগতেছে সেই সময়টা। এইগুলো শুধুমাত্র সবই যোগ, শুধুমাত্র পেয়েবলটা বিয়োগ, পেয়েবল পেমেন্ট পিরিয়ড, এটাতে টাকা আসে টাকা চলে যায়। র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড, পেয়েবলস পেমেন্ট পিরিয়ড, টাকা চলে যায়, ওয়ার্কিং প্রসেস পিরিয়ড, রিসিভেবলস কালেকশন পিরিয়ড, সবগুলো এগুলো যোগ বিয়োগ করে আমি যে টাইমটা পাই সেই টাইমটা হচ্ছে কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ক্যালকুলেশন। এটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। একটা উদাহরণ দেখবো একটু পরে, আরো ক্লিয়ার হবে। For a wholesale or retail business, এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য, for a manufacturing business আর হোলসেলের জন্য there will be no raw material or working process holding periods and the cycle simplifies to inventory holding period less payables payment period যোগ receivables collection period। এই তিনটা পিরিয়ড যোগ বিয়োগ করলেই আমি সাইকেলটা পেয়ে যাচ্ছি। এক্সাম্পল 2, তাহলে এই সূত্র অনুযায়ী এক্সাম্পল 2টা আমরা নিজেরা করতে পারবো। এখানে বলছে a company has provided the following information: receivables collection period 56 দিন, raw materials holding period 21 দিন, production period working process 14 দিন, suppliers payment period 42 দিন, finished goods holding period 28 দিন। তাহলে মাত্রই এই 42 দিন suppliers payment period 42 দিন ছাড়া বাকি সবগুলো যোগ করে 42 বিয়োগ করলেই আমি ক্যালকুলেট দ্য লেংথ অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল পেয়ে যাচ্ছি। তাহলে কতদিন হয় বলেন তো আপনারা, কতদিন হয় একটু ওয়ার্কআউট করে ফেলেন। 56 যোগ 21 যোগ 14 77 দিন স্যার, 77 ডেজ হচ্ছে আমার লেংথ অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। সিম্পল ইজ দ্যাট, কঠিন কিছুই নেই এখানে। কি বোঝাবো আপনাদেরকে বলেন? ফ্যাক্টরস এফেক্টিং দ্য লেংথ অফ অপারেটিং সাইকেল। এখন কোন কোন ফ্যাক্টর অপারেটিং সাইকেলকে লেংথ অফ অপারেটিং সাইকেলকে ইয়ে করে, এফেক্ট করে? একটা হচ্ছে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি ডিসিশনস। আমরা করতে লিকুইডিটি বা করতে প্রফিট করব সেই ডিসিশনের উপর নির্ভর করে আবার সাইকেলটা কত বড় দেওয়া হচ্ছে। কেন কথাটা বলতে একটু পরে জানতে পারবেন। ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, সেটাও একটা চিন্তার বিষয়। ইন্ডাস্ট্রি নর্মস, ফর এক্সাম্পল রিটেল ভার্সেস কনস্ট্রাকশন বিজনেসে আমার আপনার সাইকেলটা বড় হওয়ার কথাই, রিটেলে কিন্তু দ্রুত বিক্রি হয়ে যায়। যেমন মুদির দোকান, টাকা দিচ্ছেন নিচ্ছেন, মাল নিচ্ছেন, টাকা ক্যাশ হচ্ছে, টাকা বিক্রি হচ্ছে, খুবই দ্রুত হচ্ছে। কনস্ট্রাকশন কোম্পানিতে আপনার রিয়েল এস্টেট কোম্পানিগুলো কি করি, টাকা ইনভলভ হয়ে থাকে, টাকা জমতে জমতে বহুদিন পরে গিয়ে ফিনিশ প্রোডাক্টটা হয়, তাহলে লেন্থটা বেশি। তারপরে হচ্ছে কি আপনার লেন্থ অফ সাইকেল বুঝলাম। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস, এই হচ্ছে কি মোট কথা আমাদের এখানে আসছে।
এটাই হচ্ছে কি আমাদের জানার বিষয়। রেশিও দেওয়া আছে এখানে। এখানে the periods used to determine the working capital cycle are calculated by using a series of working capital ratios. আমাদের কি টাইম শেষ হয়ে গেছে? আচ্ছা, আমার মনে হয় যে আজকে আমরা এখানে ক্লোজ করি, বিকজ এটা আমাকে যদি আমি অর্ধেক শেষ করে দিই তাহলে আমাকে আগামী ক্লাসে আবার রিভিউ করতে হবে। তার চেয়ে বরং একটু পর্যন্ত আমরা কনসেপ্টগুলো পুরো জেনে গেলাম। এই রেশিও থেকে শুরু করে আমরা আগামী ক্লাসে মানে 10 মিনিট পড়লে এটা হয়ে যাবে, তারপর আমরা আবার পরের চ্যাপ্টারে যেতে হবে। সো আজকে তাহলে এটুকুই থাক। আরে স্যার একটা মিনিট সময় নেবো স্যার। হ্যাঁ প্লিজ বলেন, প্লিজ। স্যার এই যে লাস্ট চ্যাপ্টারে এনপিভি ক্যালকুলেশনে এখানে স্যার কাইন্ডলি একটু পেজ নাম্বার 552 তে যাবেন স্যার। 512 কি আছে বলেন, আমি মুখে মুখে বলি। আচ্ছা, এখানে স্যার ওই এখানে আমরা 552 যে এক্সাম 5 আছে, এই এক্সাম্পল 5 স্যার, এখানে এক্সাম্পল 5 এ এখানে স্যার ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং কর্পোরেট ট্যাক্স এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে দেখতেছি স্যার এই যে ট্যাক্স ডেপ্রিসিয়েশনের এর অ্যানসারটা আছে স্যার 590 পেজে স্যার। 590 তে গেলে একটু আরো সুবিধা হবে স্যার। বলেন। হ্যাঁ 590 তে স্যার এনপিভি ভ্যালু এখানে ক্যালকুলেশনে স্যার এখানে স্যার কর্পোরেট ট্যাক্সটা নেট ইনফ্লো থেকে বাদ দিয়েছে স্যার, তারপরে ট্যাক্স ডেপ্রিসিয়েশন বেনিফিটটা যোগ করে নেট আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোটা বের করছে। তো স্যার আমি এখানে এইটাতে সীমার একটা কোশ্চেন এবং অ্যানসার এখানে দেখলাম স্যার তারা নেট ইনফ্লো থেকে শুধুমাত্র যতটুকু ওই ইয়ারে পার্টিকুলার ইয়ারে ট্যাক্সটা পেইড করেছে সেইটা বাদ দিয়ে আমার এখানে নেট আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোটা বের করছে স্যার। বুঝতে পারছি না সীমার ওই কোশ্চেনটা তো আমাকে দেখতে হবে। আপনার কোশ্চেন আছে কত, এখানে এই সম্বন্ধে এইটাতে কত ঝামেলা আছে দিতে পারেন না? কোনো ঝামেলা নাই, দুইটাতে আনসার একই আসতেছে স্যার, ক্যাশ ফ্লো একই আসতেছে। এইটা আমার কাছে মনে হচ্ছে যে ক্যালকুলেশনটা একটু সময় সাপেক্ষ নিচ্ছে, কিন্তু সীমাতে যেটা করছে স্যার এটা দেখলাম যে আরো ইজি, মানে সময় একটু কম লাগবে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এনিওয়েজ কোনো অসুবিধা নাই, আপনি যদি বুঝে থাকেন আপনার কনসেপ্টে কোনো ঝামেলা আছে কিনা। না কোনো সমস্যা নাই স্যার। দ্যাটস গুড। ওইটাই হচ্ছে কথা, আপনি অনেকভাবে করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, বাট এটাও আমরা যে বইটা ফলো করছি এটা তো সীমার বই, তাই না? সীমার বই, আর ওইটা ছিল স্যার সীমার মূল এক্সাম এবং ওখানে আনসার স্যার। বুঝতে পারছি। জি স্যার। আবার কোনো অসুবিধা নেই, আপনার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি অঙ্ক যেভাবে করেন না কেন, ইফ ইট ইজ মানে ওকে, তাহলে আপনার নাম্বার কাটার কোনো ফুরসত নেই, কোনো স্কোপ নেই। জি স্যার, থ্যাংক ইউ। বুঝছেন না? সো আজকে তাহলে এটুকুই থাক। Hopefully you have enjoyed my class and best wishes for all of you. Take care. তাহলে আজকে এখানে ক্লোজ করতেছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা working capital প্রায় আরো 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার যতটুকু পারি আগে নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Sir, good night. Good night. Thank you very much. Thanks a lot.